কিভাবে আমাদের যাদের 18তম জুডিশিয়ারি যাদের টার্গেট বা এখানে আসলে কিভাবে আমরা প্রিলি টিকতে পারি এই সংক্রান্ত কথাবার্তা। এখন ধরেন এইখানে আপনারা যারা আসছেন, যারা এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, সবাই অন্তত এই জায়গায় আমরা ঠিক যে আমরা যেভাবেই হোক, যে প্রক্রিয়াই হোক, যত পরিশ্রম করে হোক এবার টিকতে চাই আর কি 18তম জুডিশিয়ারি প্রিলিতে। এই জায়গায় তো কারোর কোনো সংশয় থাকার কথা না। কিন্তু সেটা কিভাবে সম্ভব, এখানে এমন অনেকেই হয়তো থাকতে পারেন যারা এর আগে একাধিকবার প্রিলি বা রিটেনে বসেছেন। এমনও হতে পারে যে একবার রিটেনে বা ভাইবা দিয়েছেন, পরবর্তীতে আবার প্রিলি মিস হয়েছে, এমনও হতে পারে। তো এরকম বিভিন্ন এক একজনের এক এক রকম গল্প আছে। আবার এমন হতে পারে যে কেউ প্রথমবার প্রিলিমিনারিতে বসবে। তো আমি মানে প্রিলি, রিটেন বা ভাইবা এই তিনটা অংশ নিয়েই তো আমাদের জুডিশিয়ারি পরীক্ষা। তো আমি এটাকে আসলে ওই প্রিলিমিনারি পরীক্ষাটাকে, আমরা তো বাংলাদেশের হিসাবে ছেলে বা মেয়ে হোক সবাই ক্রিকেটটাকে পছন্দ করি বা ক্রিকেট বুঝি, আমি প্রিলিমিনারিটাকে মনে করি যেটা ওয়ানডে ম্যাচের মতো। তারপরে আপনার হচ্ছে যে রিটেন যেটা, সেটা হচ্ছে টেস্ট খেলার মতো আর কি। আপনাকে খুব ধৈর্য ধরে 10 দিন যাইতে হবে ঠিকঠাক করে, কোনো একটা দিন খারাপ করা যাবে না, অর্থাৎ 30-এর কম পাওয়া যাবে না। আর ভাইবাটা টি-20-র মতো আর কি। অর্থাৎ আপনার যে কোশ্চেন করবে, আপনি পারলে বলবেন, নাহলে সরি বলবেন। ওইখানে মোলাবলি করা যাবে না, ওইখানে ওই হাত ঘষাঘষি করা যাবে না, ওইখানে সময় নেওয়া যাবে না যে খুব চিন্তা করতেছে চুল ছেড়ে ফেলতেছি যে একটু সময় দিলে মনে হয় পারতাম। ওরকম করার একইভাবে টি-20 ম্যাচ যেরকম, আপনি হয় ছক্কা মারবেন নাহলে আউট হয়ে আসেন, সময় নষ্ট এখানে করা যাবে না। এখন আমরা এই মানে প্রিলিমিনারির দিকে আসি, যেহেতু আমাদের সেমিনারটা প্রিলিমিনারি কেন্দ্রিক। এখানে যেটা হয় যে আমরা পরীক্ষায় মানে কি পড়বে এর থেকেও আসলে কিভাবে এক্সিকিউট করব। একটা বিষয় হচ্ছে যে আপনার মানে বলা হয় যে প্ল্যান যদি ঠিকঠাক থাকে, আর এটা হচ্ছে প্রিপারেশনের অর্ধেক কমপ্লিট করে দেয়। অর্থাৎ আপনার প্ল্যান এবং কৌশল আপনাকে অর্ধেক সাফল্য এনে দিবে, বাকি অর্ধেক সাফল্য পড়াশোনার উপর নির্ভর করে। তো এমনও হতে পারে যে শুধুমাত্র প্রপার কৌশল নিয়ে যদি ওই 1 ঘন্টা মাথা ঠান্ডা করেও পরীক্ষা দিয়ে আসা যায়, সেক্ষেত্রে একটা এভারেজ প্রিপারেশন নিয়েও প্রিলিমিনারি টেকা সম্ভব। আমি এটা কেন বললাম, আমরা ওই আবারও ক্রিকেটের উদাহরণ দিই। আমরা দেখবেন যে মানে যারা খুব ভালো ক্রিকেট বোঝে, যেখানে হয় কি যে অনেক সময় স্পিন বলের পাশাপাশি আবার ফাস্ট বল করে, মানে এত বেশি স্পিডের বল গুলা, ওইটা হচ্ছে আসলে অনেক সময় ব্যাটসম্যান কিছু বুঝতে পারে না, মাথার উপর দিয়ে যায়, একটু হালকা খোঁচা দিয়ে আউট হয়ে যায়, এরকমও কিন্তু হয়। তো এখন এটার সাথে প্রিলিমিনারির পরীক্ষার কি সম্পর্ক, আমি কেন ওই ক্রিকেটের সাথে এটা তুলনা করতেছি। আপনারা দেখবেন যে আমাদের জুডিশিয়ারির যে এখন প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ যে স্টাইলে আমাদের পরীক্ষা হয়, এখানে কিন্তু যদি 8,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, সবার জন্য প্রশ্ন আলাদা। মানে প্রশ্ন আলাদা বলতে কন্টেন্ট আলাদা না, কিন্তু সেটা যে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, প্রত্যেকের আলাদা সেট কোড, প্রত্যেকের প্রশ্ন হয় সেটা নাম্বারের দিকটা আলাদা, হয় সেটা অপশনের দিকটা আলাদা, এটা কোনো না কোনো ভাবে আলাদা। এখন যেটা হয় যে দেখবেন যে আমার এমনও হতে পারে যে আমার প্রথম 5-6টা প্রশ্ন সহজ করছে, তারপরের দিক থেকে কঠিন, এরপরে সহজ। আবার অনেকের এমনও হয়েছে যে প্রথম 10 থেকে 12টা প্রশ্ন টানা কঠিন, মানে এত মানে ক্রিকেটের সাথে তুলনা করলে এত বাউন্সি বল যে তার আসলে ওইটা ওই 10টা প্রশ্নকে ওভারকাম করে 13 নম্বর প্রশ্নে যে টানা যে 8-10টা হবে, এটা অনেকে দিতে পারে না। আমি এখানে ছোট্ট আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি 14, 15, 16 3বার ভাইবা দিয়েছিলাম। তো আমার প্রিলিমিনারিতে অসুবিধা হবে এটা আমার কখনোই মনে ছিল না যে হ্যাঁ প্রিলিতে অসুবিধা হবে। তো 17 প্রিলির আগে যেটা হয়েছে যে আমি মডেল টেস্ট দেওয়া বা এই ধরনের প্রিপারেশন একটু কম নিয়েছি, রিটেন কেন্দ্রিক পড়াশোনা করছি। যখন আমি পরীক্ষার হলে গেলাম 17-তে, যেটা হলো যে আমার যে সেট কোডটার যে প্রশ্ন পড়লো, আমার টানা প্রায় আমার মনে আছে 9টা প্রশ্ন আমার হচ্ছে না। প্রথম 9টায় প্রশ্ন আমি একটাও পারি না। আমার ওই সময় মনে হচ্ছে যে আমার এবার প্রিলিতে আসবে না। আমি ওই সময় পরীক্ষা হলে বসে ভাবতেছি আমার কি অ্যাডভোকেসি করা লাগবে, আমাকে কোর্টে যাইতে হবে, কোর্টের পরিবেশটা কেমন, আমি দিতে পারবো কিনা। এরপর যখন দশম প্রশ্নটা আমি দাগাতে গেছি, তখন আমি দেখলাম যে দশম প্রশ্নটা আমি পারি, খ উত্তর আমি গড় করে মেরে ফেলছি, শুধুমাত্র ওই ভয়ের জায়গাতে হাত কাঁপতেছে হবে কিনা। অর্থাৎ আমি এটা কেন বলতেছি যে পরীক্ষার হলে এই বিষয়গুলা মানে এই রকম সিচুয়েশন যেন না হয়, বা একটু প্রশ্ন বুঝে বুঝে অনেক সময় যদি আমার মানে নার্ভাসনেস কাজ না করে, একটু বুঝে বুঝে প্রশ্ন উত্তর দিলেও আমাদের যে টাইপের পেলে প্রশ্ন পড়ে, তার থেকে কিছু প্রশ্ন পেরে আসা সম্ভব। এখন প্রশ্ন হলো এটা আপনি কিভাবে কাটাবেন, এটা একটা ইস্যু, যে এটা থেকে আসলে কিভাবে ওভারকাম করা যায় যে প্রিলিমিনারিতে আমার কোনো রকম অসুবিধা হবে না। আমি অন্তত
আমার যেটুকু প্রিপারেশন আছে সেই টাইপের প্রশ্ন করলে অবশ্যই আমি দাগে আসতে পারবো। এটার জন্য ধরেন আমরা এখানে যে যে মানে যে বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে অ্যাডমিনদের তরফ থেকে, আপনারা দেখছেন যে এখানে বলা আছে যে কিভাবে 50টা প্রশ্ন পেয়ে আসা যায় এই 2 মাসের মধ্যে। এখন এই 2 মাসের মধ্যে আপনাকে ফ্রি টিকতে হলে প্রথম কথা, মানে প্রথম শর্ত হচ্ছে ধরেন আজকে দিন বাদে আগামীকাল থেকে যে কয়দিন আপনি সময় পাবেন, যদি 60 দিন পান ঠিক আছে, বা 65 দিন বা 55 দিন, যে কয়দিন থাকবে প্রত্যেক দিন আপনাদের একটা করে মডেল টেস্ট দিতে হবে, মানে এটা মাস্ট। এখন এমনও হতে পারে যে আপনি 10% 100-র মধ্যে পান না, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটা ভুল করে শিখি সেটা আমাদের মাথায় মনে থাকে। আপনার দেখা যাবে যে ওই যে 10টা প্রশ্ন আপনি পেরেছেন, বা যে 20টা বা যে 40টা বা যে 50টা আপনার মডেল টেস্টে হয়েছে, ওই প্রশ্ন হুবহু রিপিট করলে আপনি না পারতে পারেন, কারণ ওটা আমরা অনেক সময় টিক মারার সময় একটু কাছাকাছি হইলে এটা মেরে দিই, এটা হইলে কিন্তু ওটার প্রতি আমার কনসার্ন থাকে না। কিন্তু যে 60টা বা যে 40টা প্রশ্ন আমি মডেল টেস্টে পারবো না, ওইটা যখন আমি সলভ করবো ওই টাইপের বা ওর কাছাকাছি প্রশ্ন যদি পরীক্ষায় আসে, দেখবেন আপনি পেরে গেছেন। তাহলে প্রথম কথা হচ্ছে অবশ্যই আমাদের আগামীকাল থেকে আপনারা যারা এখানে আছেন মডেল টেস্ট দিবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই বাজারে তো এখন রিসেন্ট কোনো মডেল টেস্ট না, এটা অনেক আগের আছে। যেহেতু বড় একটা গ্যাপ হয়ে গেছে আমাদের 23শে ফেব্রুয়ারি 2025 যেহেতু আমাদের রেজাল্টটা হয়েছে, তারপরের থেকে প্রায় 5.5 মাস কোনো সার্কুলারই হয় না। আর তারও প্রায় সরকার পতন বা তারও অনেক আগে আমাদের প্রিলিমিনারি হয়েছিল। সো এই যে বিশাল গ্যাপ, এখন কোনো রিসেন্ট মডেল টেস্ট নেই, রিসেন্ট থাকার দরকার নেই, যেটা বাজার আছে একটা আপনি দিতে থাকেন না, একটা কন্টিনিউ করেন, এরপর অন্যগুলো আসবে তারপর দিবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আপনাদের মডেল টেস্ট দিতে হবে। এতে করে কি হবে, যে প্রশ্নগুলো আপনি ভুল করবেন সেই টাইপের প্রশ্ন পরীক্ষার কাছাকাছি দিয়ে আসলে আপনার হবে। আর পরীক্ষা হলে যে ওই হাত কাঁপাকাঁপি হবে না। প্রশ্ন যদি 10টা যদি কঠিন পড়ে আপনার ওই সেটে, আপনি নিশ্চিত থাকবেন যে 11 নম্বর কোশ্চেন থেকে আমার সহজ, দেখবেন ওইখানে টানা 20টা আপনার হয়ে গেছে। যদি প্রথম 20টাও কঠিন থাকে, প্রথম 20টাতে 2% কোনোভাবে ঘাবড়ানো যাবে না, ভাববেন যে 21 থেকে 24 পর্যন্ত টানা 20টা আমার হবে। এটা এরকমই হয় আসলে, যদি কারোর কারোর সেট করে কোথাও টানা এরকম কঠিন প্রশ্ন পড়ে যায়, তাহলে একটা জায়গায় যে তার অনেকগুলো সহজ প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা প্রথম যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে মানে এগুলো তো আসলে বোঝানোর কিছু নেই, এটা আপনাদের সাথে আমি শেয়ারই করতেছি, যেটা করা যেতে পারে। তাহলে আপনারা যেটা করবেন যে এ করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। তাহলে 60 দিনের মধ্যে যদি আপনারা 60টা মডেল টেস্ট দিতে পারেন, তাহলে 6,000 কোশ্চেন, 6,000 কোশ্চেন থেকে যদি 20টা কোশ্চেনের কাছাকাছি প্রশ্ন পড়ে, 20 মার্ক আপনার এমনি হয়ে যাবে। এখন কোন বিষয়গুলোতে আপনার ফোকাস করতে হবে, ল বা জেনারেল যে সাবজেক্ট গুলো আছে, কোন বিষয়গুলো ফোকাস করলে বা কোন বিষয়গুলো বেশি বেশি করলে আসলে আমাদের প্রিলিমিনারিতে একটা মোটামুটি গ্রহণযোগ্য নাম্বার থেকে মানে বাসা আসা যাবে। তো আমাদের যেহেতু 10টা সাবজেক্ট আছে, এটা আমরা সবাই জানি, 10টা সাবজেক্ট থেকে অন এভারেজ কোথাও মানে আমাদের পাশে ভাগটা কেমন, প্রিলিমিনারিতে ওই এক সাবজেক্টে কোথাও 11 বা কোথাও 12টা, আর রিটেনে হচ্ছে ওই সাবজেক্ট থেকে 100 মার্ক, ভাইভাতে র্যান্ডম কোশ্চেন করে। তাহলে আমরা ধরে নিব 10টা সাবজেক্ট থেকে 100 প্রশ্ন করবে, প্রতি সাবজেক্টে 10টা। কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেখান থেকে 10টা প্রশ্ন যদি পড়ে তার 8 বা 9টা পারা সম্ভব। এই সাবজেক্টগুলো আমাকে টার্গেট করতে হবে। যেমন সংবিধান, আর সংবিধানে এখন আমাদের 153টা আর্টিকেল আছে। 153টা আর্টিকেল, এইখান থেকে তো কিছু আর্টিকেল অলরেডি আমাদের যে 13তম সংশোধনী বা অন্য অন্য 15তম সংশোধনী, এইসব বিষয়ে যে রায়গুলো আসছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু আর্টিকেল আমার পড়া লাগতেছে না, তো আমার কিছু আর্টিকেল কমে যাচ্ছে। এর বাইরে বাকি যে আর্টিকেল গুলো আছে, সেটা যদি চ্যাপ্টার ওয়াইজ আমরা যদি মানে এটা মেমোরিতে দিতে পারি, রিভিশন দিয়ে অন্তত টাইটেল এবং ভিতরে টেক্সট গুলো যদি একটু মাথায় থাকে, দেখা যাবে যে 8 থেকে 9টা প্রশ্ন বা 7 থেকে 8টা প্রশ্ন ইজিলি পারা যাচ্ছে। এর সাথে এখান থেকে কিন্তু একটা আইন আছে, যে আইনটার নাম হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট। অর্থাৎ আমার সংবিধানের যে সাবজেক্টটা, সেটা কিন্তু শুধুমাত্র সংবিধান দিয়ে না, তার সাথে একটা আইন আছে, যে আইন থেকে 20 মার্কের একটা প্রশ্ন লিখতে হয় রিটেনে, যেখান থেকে প্রিলিমিনারিতে অবশ্যই একটা প্রশ্ন পড়ে। তার কয়টা ধারা আছে এই জেনারেল ক্লজেস অ্যাক্টে, দেখবেন যে খুব বেশি ধারা নেই, 38 বা 39টা ধারা আছে, মাঝখান থেকে কয়েকটা বাদও আছে। এখন আমি এবারে ধর 30টা পড়বো এখান থেকে, তো 30টা ধারা থেকে আমার 1 মার্কের প্রশ্ন পড়বে। অথচ আপনি যখন দণ্ডবিধি পড়তে যাচ্ছেন, 511টা ধারা, একেবারে মিডিয়াম প্রিপারেশন নিতে গেলেও 200-র মতো ধারা আমার পড়তে হয়। 200 প্রশ্ন পড়ে বা 200 ধারা আমার মাথায় নিয়ে 2 থেকে 3টা প্রশ্ন পড়বে। দেখেন মানে 60 বা 70টা ধারা মাথায় নেওয়ার পরে একটা প্রশ্ন আপনার পরীক্ষা করবে, সেটা হবে কিনা তারও সম্ভাবনা না। কিন্তু সংবিধানের যে টাইপের প্রশ্ন পড়ে,
অর্থাৎ 3 বা 4টা প্রশ্ন সরাসরি আর্টিকেল থেকে পড়ে, যে অমুক জায়গায় কি আছে, ওই আর্টিকেলের কি, বা এই জিনিসটা কোন আর্টিকেলে আছে, এই টাইপের প্রশ্ন। সো আমি সংবিধানের এই 153 আরো 20 বা 30টা যদি বাদ দিলাম, 100 আর্টিকেল আপনার যদি মনে রাখা লাগে, এর সাথে জেনারেল ক্লাসেস একটা যে 30টা ধারা, এই 130টা ধারার থেকে আমি প্রশ্ন পাচ্ছি 10টা। এবং সংবিধানের যে টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পড়ে, আমি 16 বা 17 কোনো একটা জুডিশিয়ারি প্রশ্ন আপনাদের প্রিলিমিনারি প্রশ্নগুলো শেয়ার করবো, দেখবেন যে 10টাই পারা যায়। সো আমাদের ফোকাসের জায়গা, অর্থাৎ কোন জায়গা থেকে বেশি ফোকাস করে আমার প্রিলিমিনারিতে সম্ভব, তার প্রথম জায়গা হচ্ছে সংবিধানের এই যে সাবজেক্টটা, সেটা খুব ভালোভাবে পড়ে ফেলা। এবং সেটা যেহেতু আমাদের রিটেনে কিন্তু সংবিধানের প্রশ্নটা অনেকটা সাধারণ জ্ঞান কেন্দ্রিক হয়ে গেছে, রিসেন্ট ইস্যু গুলার সাথে লিঙ্ক করে সংবিধানের সাথে তার কি রকম মানে সাংঘর্ষিক হচ্ছে, এই বিষয়গুলা মেনটেন করে এখন সংবিধানের প্রশ্ন পড়ে। সো আমি রিটেনের দিকে যদি না যাই, আমি যদি প্রিলিমিনারির দিকে চিন্তা করি, সেখানে তো আমার ওই টাইপের প্রশ্ন প্রিলিমিনারিতে পড়ে না। সংবিধানের প্রিলিমিনারি প্রশ্ন থাকে একেবারেই মূল বই থেকে, মানে মূল বই থেকেই পড়তেছে। সো আমাকে যেটা করতে হবে, মূল সংবিধানটা, আর যে আর্টিকেল গুলো এখন প্রাসঙ্গিকতা নেই সেগুলো বাদ দিয়ে মূল সংবিধানটা আমার নিয়ন্ত্রণে আসতে হবে। জেনারেল ক্লাসে একটা যে ধারাগুলো আমি পড়বো, আমি এই টাইপের যদি কোনো আইন দেখি, যে আইন থেকে একটা আইন পড়লেও অবশ্যই 1 বা 2 মার্কের প্রশ্ন পড়বে, ধারাটা 30 বা 40-এর ভিতরে আছে, সেখান থেকে আমি মনে রাখার চেষ্টা করবো সবগুলা ধারা, 30টা টাইটেলটা মনে রাখবো, ভিতরে একটু পড়ে যাবো। তাহলে সংবিধান সংক্রান্ত জায়গা থেকে যদি আমরা একটু পরিশ্রম করি, এখান থেকে 10-এর মধ্যে 8 বা 7 প্রশ্ন অবশ্যই পারা সম্ভব। এরপরে আমাদের আরেকটা বিষয় একটু গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে, এখানে আবার আমি এই কথা বলার পর আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই বিষয়টা সিলেবাসে নেই, কেন পড়বো? আপনি যদি দেখেন যে আমি আমি ভিতর মানে পিছন দিকে একটু যাই, যদি প্রিভিয়াস জুডিশিয়ারি প্রশ্ন দেখেন, দেখবেন যে আমাদের 2017-18 সালে, 17 সালে বা 18 সালে যখন যৌতুক নিরোধ আইন, বাল্য বিবাহ নিরোধ আইন, এই আইনগুলো যখন হয়েছিল, এরপরে 2013 সালে যখন পিতামাতার ভরণ পোষণ আইন হয়েছিল, এই আইনগুলো কিন্তু কোনোভাবেই জুডিশিয়ারিতে নাই। কিন্তু এরকম খুব ছোট আইন কিন্তু সমাজের জন্য গুরুত্বপূর্ণ, এই টাইপের আইন যখন তৈরি হয়েছে, এই টাইপের অধ্যাদেশ যখন তৈরি হয়েছে, তখন দেখা গেছে যে ছোট্ট একটা আইন থেকে একটা প্রশ্ন করছে। এই পিতামাতার ভরণ পোষণ আইন 2013 সালে যখন হয়, তার ইমিডিয়েট পরের জুডিশিয়ারিতে এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে। 9টা ধারা আছে বা 10টা ধারা আছে, এখানে আপনি 10টা ধারার থেকে 1 মার্কের প্রশ্ন করবেন। এখানে তো আবার তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে আমাদের কি টাইপের ল আসছে যেগুলো আমাদের মনে রাখা দরকার, যেখান থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন হতে পারে। আপনারা আমরা যারা জুডিশিয়ারি দিব, তারা তো অন্তত চোখ কান খোলা রাখি যে আসলে কি হচ্ছে। আর বিশেষ করে আমরা লয়ের ছাত্র হিসেবে তো আমাদের এগুলো মনে রাখতে হয়। তো আমাদের এই সময়টাতে দেখবেন যে সবচেয়ে, এই সরকার, এই যে একটা বিশেষ কায়দার সরকার আসার পরে আইনগত দিক থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আমি বলবো, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাসেরই অংশ হয়ে গেছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। অর্থাৎ আগে কিন্তু ওইরকম কোনো বিধান ছিল না। এখানে ছিল যে, অর্থাৎ সংবিধান এরকম ছিল যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করবে, আর অন্যান্য বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করবে, এই কথা। অর্থাৎ রাষ্ট্রপতি যখন পরামর্শ করবে, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে যদি কোথাও আমাদের সংবিধানে লেখা থাকে যে রাষ্ট্রপতি এই কাজটা করবে, তার মানে এটা নির্বাহী বিভাগ করে, রাষ্ট্রপতির তো আসলে কোনো ক্ষমতা নেই। যদিও সংবিধানের 2টা জায়গায় বলা আছে যে উনি প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে কারোর কথা শুনবে না, অন্যান্য ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কথা শুনবে। তো অন্যান্য বিচারক নিয়োগ দেওয়ার যে বিধান আমাদের সংবিধানে ছিল আপিল বিভাগে, সুপ্রিম কোর্টে, সেটাও তো প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী নিয়োগের বিধানের মধ্যে পড়ে না। তার মানে অন্যান্য নিয়োগ যেহেতু, অন্যান্য কাজ যেহেতু, সেক্ষেত্রে সে প্রধানমন্ত্রীর কথা শুনবে। তো ওই দিককার কথাগুলো যদি আমরা ব্যাখ্যা করতাম তখনকার সময়ে, তাহলে কিন্তু ওই দেখা গেছে যে আমাদের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার ক্ষেত্রেও রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর কথা বা নির্বাহী বিভাগের কথা শুনেই করতো। সেই জায়গা থেকে আমাদের ব্যাপক একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন? সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। এখানে যেটা হচ্ছে যে প্রধান বিচারপতি কে প্রধান করে, চেয়ারম্যান করে বা সভাপতি করে আপিল বিভাগের একজন বিচারপতি, বা হাইকোর্ট বিভাগের 2জন বিচারপতি, এরকম একটা কমিটি বানানো হয়েছে, যে কমিটি থেকে এখন ভাইবা, রিটেন, প্রিলি যেভাবে হোক অলরেডি একটা পরীক্ষা নিয়েছে, সেখান থেকে এখন বিচারক নিয়োগ হবে। তো যেগুলো আমার সিলেবাসে নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই আইনগুলো আপনি ভিতরে একটু পড়ে ফেলবেন আপনারা। এরকম 5 বা 6টা আইনের পরিবর্তন হচ্ছে, এখান থেকে 3 বা 4টা প্রশ্ন পরীক্ষা আসবে, সেটা কিন্তু আমাদের পিজি টিকতে খুব সাহায্য করবে। আপনাকে চোখ কান খোলা রেখে পিলি দিতে যাইতে হবে, আপনি ওই গতানুগতিক পড়াশোনা করে আসলে অল্প সময়ের মধ্যে পিলি টেকাটা কঠিন।
তাহলে আমাদের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ সিলেবাসে নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ, যেটা আইনগত সহায়তা প্রদান আইনটা হচ্ছে 2000 সালে, 2025 সালে এটা একটা সংশোধনী নিয়ে আসা হয়েছে। এখন থেকে আপনার চেকের মামলা 5 লাখ টাকার কম হইলে বা অন্যান্য কিছু কিছু নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 যেটা আর কি, সিম্পল হার্ট, এরকম কিছু আইনের কিছু বিধান নিয়ে মামলা করার আগে অবশ্যই লিগাল এইডে যাইতে হবে। সেই লিগাল এইড কোনটা? আমাদের জেলা পর্যায়ে প্রত্যেক জেলা কোর্টে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র সহকারী জজের নেতৃত্বে যে লিগাল এইড কমিটি আছে, যে লিগাল এইড টেক্স আছে, সেখান থেকে আসলে লিগাল এইডের চেষ্টা করতে হবে বা সমঝোতার চেষ্টা করতে হবে। আর যদি সমঝোতা হয় তাহলে ওটার মামলার দিকে যাবে না, সমঝোতা না হলে ওই অফিস থেকে একটা সার্টিফিকেট দিবে, তারপরে মামলায় যাইতে হবে। এটা হলো মূলত এই আইনগত সহায়তা প্রদান যে সংশোধন আইন, তার হচ্ছে সেখানকার যে ভিতরকার কথাবার্তা, যে এখানে কিছু আইন যুক্ত করে দিছে, এই আইনগুলো এখন থেকে মামলা করার ক্ষেত্রে এই পরীক্ষা দিয়ে যেতে হবে। তো এই বিষয়টা আমরা দেখবো। যদিও আমি কিন্তু এগুলো আপনাকে পড়াচ্ছি না, আমি জাস্ট লিঙ্কসটা বলে দিচ্ছি যে এটার গুরুত্বপূর্ণ কি পরিবর্তন হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারের টাইম নিয়ে যে আমাদের মাগুরা বা যে আসিয়ার যে ঘটনা, এই ঘটনা পরবর্তীতে এখানে যে কতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে, এটা একটা পরিবর্তন আসছে, এটাও গুরুত্বপূর্ণ। সন্ত্রাস বিরোধী আইন নিয়ে একটা পরিবর্তন আসছে, এটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, যেটা এটা তো আসলে আমাদের স্পেশাল ল যে পার্টটা আছে, সেখানে স্পেশাল ল 2 তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আছে। এখন এটা তো আমার সরাসরি সিলেবাসেরই অংশ, যদিও আইনটা 2 বার পরিবর্তন হয়েছে। আমরা 18 সালে যখন আমরা তো শুরুতেই 21 সালের দিকে জুডিশিয়ারি প্রিপারেশন শুরু করছি, 20 সালের দিকে, তখন কিন্তু আমরা ডিজিটাল ব্যাপারটা আইন পড়ে গেছি। পরবর্তীতে এই আইনটা বাতিল হলো, আরেকটা আইন আসলো, সেটাও পড়লাম, 2 বার করে শাস্তি করা লাগলো। এখন আপনারা যারা ফ্রেশ, তাদের তো ওই 2টা আইনের প্রেশার নেওয়া লাগবে, নতুন একটা আইন আসছে, এটা পড়ে ফেলবেন। তাই একই সাথে আপনার রিটেনের অংশ, পিলের অংশ আবার নতুন পরিবর্তন হয়েছে বা নতুন আইন আসছে, এই অনুযায়ী এটার থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আরো বেশি। তো এটা আমাদের দেখতে হবে। আপনারা জানেন যে আমাদের সিপিসি সিআরপিসি কিছু সংশোধনী আসছে, যদিও কম, মানে সংশোধনীরা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো, অর্থাৎ মোদ্দা কথা আমি এই জায়গায় এই পয়েন্টে বলতে চাচ্ছি, আমাদের যে আইনগুলা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার সিলেবাসের অংশ না কিন্তু যার পরিবর্তনে সমাজের জন্য খুবই ইম্প্যাক্টফুল, সেই বিষয়গুলো আপনার নজরদারিতে রাখতে হবে। সেটা সিলেবাসে থাকুক বা না থাকুক, সেইখান থেকে 1 বা 2টা প্রশ্ন করতে পারে এবং সেটা যেন অবশ্যই আপনাদের হয়। আচ্ছা, তাহলে আমরা 2টা বিষয় নিয়ে আমি অলরেডি কথা বলেছি, যে সংবিধান সংক্রান্ত পরীক্ষা নিয়ে আমার যে সাবজেক্টটা, সেটার উপর আমাদের ফোকাস করতে হবে। এখানে আমার টার্গেট থাকবে যে 8 বা 9টা প্রশ্ন যেন 10-এর মধ্যে আমার হয়। এরপর আমরা কথা বলেছি হচ্ছে রিসেন্ট যে আইনগুলো সংশোধন হচ্ছে বা নতুন যে আইনগুলো প্রণয়ন হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে, সামাজিক বাস্তবতায়, সেগুলো আমার সিলেবাসের অংশ হোক বা না হোক, আমাদের চোখ কান খোলা রাখতে হবে আর সেগুলো একটু দেখতে হবে। আমি আরেকটা বিষয়, একটু ছোট্ট একটা তথ্য এখানে দিয়ে রাখি। যে আইনটা আপনার জানতে মনে হচ্ছে বা যে আইনটা আমার আপনার পড়ার প্রয়োজন মনে হচ্ছে, সেটা যদি 1987 সালের পরের আইন হয়, আপনি ওই আইনটা লিখবেন গুগলে, দেখবেন যে মিনিস্ট্রি অফ ল একটা ওয়েবসাইট সাজেস্ট করবে, ওর ভিতর থেকে পড়বেন। সেখানে একেবারেই যদি আজকে পরিবর্তন হয় কোনো কিছু, সাথে সাথে অটো আপডেট হয়ে যায়। তো ওইখান থেকে পড়বেন, কোনো অ্যাপস থেকে পড়ার দরকার নেই, সেখানে কিন্তু আপডেট গুলো থাকে না। আচ্ছা, তাহলে আমি সংশোধনী যে বিষয়গুলো সেটা নিয়ে কথা বললাম। এরপরে আমাদের আরেকটা বিষয়ের উপর ফোকাস করতে হবে, যে আচ্ছা, কেউ একজন কথা বলতে চাচ্ছেন, জি বলেন ভাই। আম, স্যার, যে ওয়েবসাইটের নামটা বললেন ওইটা আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এটা হলো, আপনি আইনটার নাম গুগলে লিখবেন, আর মূলত ওয়েবসাইট হলো মিনিস্ট্রি অফ ল আর কি, মিস ল আসে এখানে লেখা, MINS, তারপর ল আর কি। আপনি গুগলে লিখবেন, দেখবেন মিস ল এরকম দেখাবে, ওটার মধ্যে ঢুকবেন, ওটার থেকে কিন্তু ডাউনলোডও করা যায় আর কি, এইট অপশন আছে, এখান থেকে ডাউনলোড করা যায়। এখান থেকে পড়বেন, কোনো এই যে অলস ল বাংলাদেশ বা এরকম টাইপের যে বিষয়গুলো আছে, এখান থেকে পড়বেন না, এখানে কোনো আপডেট থাকে না। আচ্ছা, অন্য কেউ কোনো ওকে, প্রশ্ন থ্যাংক ইউ। করবেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আইনগত সহায়তা প্রদান আইন যেটা নতুন এখন সংশোধনী বাইর হয়েছে, ওইটা পড়বো নাকি সাথে আগেরটা যে 2000 সালের শোনেন, আইনটা ওইটা পড়বো? আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বলি। বিষয়টা হচ্ছে আপনার,
কোনো আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া এতক্ষণ এতক্ষণ শোনা পর্যন্ত যায়নি। শুনিনি কিছু। না হয় তাহলে যে সংশোধনীগুলো আসে সেটা মূল আইনের মধ্যে ওই সংশোধনী অন্তর্ভুক্ত হয় যদি আপনি ওই ওয়েবসাইট থেকে আইনটা পড়েন। অর্থাৎ আইনগত সহায়তা প্রদান আইনের যে একটা অধ্যাদেশ দিয়ে যে ধারাগুলো সংশোধন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, সংশোধন যেটা করা হয়েছে এটা মূল আইনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি ওই ওয়েবসাইট থেকে আইনগত সহায়তা প্রদান আইন 2000 যেটা আছে সেটা যদি পড়েন, সেখানে দেখবেন যে এইটা অন্তর্ভুক্ত হয়ে গেছে ওর ভিতরে, যেহেতু আইনটা বাতিল হয়নি। ভাইয়া আপনি মাঝে মাঝে মিউট কথা হয়ে যাচ্ছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আপনাকে আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন এখন? আইনগত সহায়তা প্রদান নিয়ে যা বলছেন এগুলো শোনা যায় না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যদি ওই আইনটা বাতিল না হয় তাহলে পরবর্তীতে কোনো অধ্যাদেশ দিয়ে বা কোনোভাবেই যদি ওই আইনটা সংশোধন করা হয়, তার মানে ওইটা মূল আইনের সাথেও সংশোধনটা যুক্ত হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সরাসরি ওই ওয়েবসাইট থেকে যদি আইনগত সহায়তা প্রদান আইন 2000 যেটা ওইটাই যদি বের করেন, ওর মধ্যে এই যে সংশোধনের কথা বলতে সেটা অটো যুক্ত হয়ে গেছে ওর ভিতরে, আপডেটটা ওর ভিতরে নিয়ে নিছে। আর কি, এটা একটা অধ্যাদেশ তৈরি করে তার কিছু ধারাকে সংশোধন করছে, বিষয়টা হলো এরকম। আর কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ সেটা তো আর আগের আইনগুলো বাতিল, এটা মূল আইনটাই এখন আর দেখা যাবে। এখানে তো আর কোনো সংশোধন আসে নাই, আগের আইনটা বাতিল করে নতুন আইন নিয়ে আসছে, এটা হলো কথা। অর্থাৎ যদি আইনটা বিদ্যমান রেখে যদি কোনো সংশোধনী আসে তাহলে আপনি মূল আইনটা ওয়েবসাইট থেকে পড়লে দেখবেন যে যে সংশোধনীর কথা আমরা বলতেছি সেটা আইনের সাথে অটো যুক্ত হয়ে গেছে। নিচে দেখবেন যে নিচে বলা আছে যে এই তারিখে এটা এইভাবে এটা সংশোধন হয়ে এইভাবে যুক্ত হয়েছে নতুন করে। আচ্ছা, এরপর আমি 3 নম্বর যে পয়েন্টটা সেখানে যাচ্ছি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আপনারা যদি আমাদের জুডিশিয়ারির রিসেন্ট 3টা রিটেন প্রশ্ন দেখেন, দেখবেন যে আমাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এত মানে হাই লেভেলে গেছে, এখন কোনো স্থায়ী সাধারণ জ্ঞান থেকে আমাদের প্রশ্ন পড়ে না। স্থায়ী সাধারণ জ্ঞান কি সেটা আমি একটু ছোট্ট করে বুঝিয়ে বলি, এটা আপনারা বুঝতে পারছেন। যে ধরেন বাংলাদেশের ভূ প্রকৃতি কেমন, আমাদের দেখবো যে প্লাবন সমভূমি, টাইসারি যুগের পাহাড় সমূহ, এরকম কিছু আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, এই যে এইগুলা, আমাদের কয়টা দেশের সাথে সীমান্ত আছে, একটা জেলা 2 দেশের সাথে পড়ছে সেই জেলার নাম কি, এগুলো আমার স্থায়ী সাধারণ জ্ঞান, যেগুলো পরিবর্তন নেই। অস্থায়ী সাধারণ জ্ঞান কি, রিসেন্ট যে ইস্যু গুলো হয় সেটা ইন্টারন্যাশনাল বা বাংলাদেশের পার্সপেক্টিভ, এইগুলা। তো আমার সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো পরীক্ষা আসতেছে জুডিশিয়ারির সাধারণ জ্ঞান এবং সংবিধানের রিটেনে, সেগুলো এই রিসেন্ট ইস্যুগুলা, সেটা আইনের ক্ষেত্রে তার প্রভাব কতটুকু, এই টাইপের প্রশ্ন রিটেনেও আসতেছে, প্রিলিতেও আসতেছে। তো আমার স্থায়ী সাধারণ জ্ঞানটা আপনারা বেসিক প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু না কিছু জানেন, কিন্তু সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেখবেন 2 থেকে 3টা, দুইটা তো মাস্ট পড়বে প্রিলিমিনারিতে বাংলায়, যে সাধারণ জ্ঞানের থেকে, এটা যেন একটা কারণ মিস না হয়। এখন আমাদের সাধারণত দেখবেন যে ওই যে বাজারে যে টাইপের বই আছে ওই টাইপের বই থেকে খুব বেশি যে কমন পড়ে তা বলা যায় না। আমাদের যেমন এর আগে একটা প্রশ্ন, আমাদের সাধারণ গুলা, স্থায়ী সাধারণ গুলাও সেটা কোর্ট রিলেটেড প্রশ্ন পড়ে। যেমন আমাদের দেখবেন যে 16তম জুডিশিয়ারি একটা প্রশ্ন এরকম ছিল যে কোন ভাষা শহীদ সুপ্রিম কোর্টের কর্মচারী ছিল। অর্থাৎ ল রিলেটেড প্রশ্ন কিন্তু আবার সাধারণ জ্ঞান। তো আমাদের রিসেন্ট যে সাধারণ ল পড়ে সেটাও খুব কোর্ট রিলেটেড, আইনের সাথে জড়িত এরকম টাইপের প্রশ্নরা খুঁজে বের করে। তো এইগুলা বাজারে প্রচলিত কারেন্ট অ্যাফেয়ার্স বলেন বা বিভিন্ন লেখকদের বা বিভিন্ন পুস্তকের শর্ট শর্ট বই পাওয়া যায়, ওগুলো আপনি পড়বেন, কিন্তু আপনাকে যে মেইন কাজটা করতে হবে সেটা হলো পত্রিকা পড়া। পত্রিকার উপর আপনাদের ব্যাপক দখল থাকতে হবে, তাহলে এই সাধারণটা রিলেটেড প্রিলিমিনারি যে একটা দুটা প্রশ্ন পড়বে এটা অবশ্যই আপনাদের হবে। এর বাইরে যখন রিটেনের প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞানের যে টাইপের প্রশ্ন আহ, এখন আসতেছে, ওইটা আপনার আর ওই প্রিপারেশন নেওয়া লাগবে না। পারলে যে জিনিসটা আপনার গুরুত্বপূর্ণ মনে হবে, সুন্দর সুন্দর সম্পাদকীয় যে কলাম গুলো আসে এগুলো আপনি কেটে রাখবেন, কেটে একটা ফাইলের মধ্যে রেখে দিবেন, যে এটা আপনার তখন রিটেনের জন্য কাজে লাগবে। এখন প্রশ্ন হলো যে আপনি কি পড়বেন বা কি ধরনের পত্রিকা পড়বেন।
তো এখন আমাদের হয়তো আদর্শগত জায়গা থেকে প্রথম আলো আমাদের খারাপ লাগতে পারে, কিন্তু ছাত্র জীবনে বা পড়াশোনার পার্সপেক্টিভে প্রথম আলো ভালো। এখান থেকে আপনারা সম্পাদকীয় যে পাতাটা আছে প্রতিদিন পড়ে ফেলবেন। আপনারা মনে রাখবেন যে আমি সবসময় আমার যারা পুরাতন ছাত্র এখানে আছে এরা সবাই জানে, বা ছাত্র ঠিক না মানে যে পুরাতন যে ভাই বোনেরা আছে তারা হয়তো জানে, আমি সবাইকে বলি যে জুডিশিয়ারি দিতে গেলে আপনার 11 নম্বর সাবজেক্ট হচ্ছে পত্রিকা পড়া, এটা আপনার একটা সাবজেক্ট অনুযায়ী পড়তে হবে, তাতে করে আপনি বিভিন্ন দিক থেকে সুবিধা পাবেন পরীক্ষা হলে। তো আপনি পত্রিকার সম্পাদকীয় পাতা পড়বেন, প্রথম আলো 4 বা 5 নম্বর পৃষ্ঠা দেখবেন অভিমান বিশ্লেষণ নামে একটা জায়গা আছে, ওইটা আপনি একটু প্রতিদিন দেখবেন যে কি টাইপের প্রশ্ন আসতেছে, পছন্দ হলে একটা পেপার কাটিং করে রাখবেন। এরপরে আন্তর্জাতিক পাতার উপর আপনার নজরদারি থাকবে অর্থ বাণিজ্যের উপর। এই 4টা পৃষ্ঠা আপনি নজরদারিতে রাখবেন। এর বাইরে মূল পত্রিকাটা এদিক ওদিক একটু দেখবেন আর কি, মানে যেটা বিনোদনের জন্য, দেশের বিষয়গুলো খোঁজ খবর রাখার জন্য। এই 4টা পাতা গেল। প্রতি সপ্তাহে যদি কারো যদি প্রতিদিন সম্ভব হয় পড়লো, কিন্তু যেহেতু আমাদের প্রিলিমিনারির জন্য সময়টা খুবই কম, আপনি 2টা পত্রিকা প্রতিদিন কন্টিনিউ করলে এখানে মানে খুব ভালোভাবে এই 4টা পৃষ্ঠা পড়তে গেলে হতে 1 ঘন্টা প্লাস লাগে। সে যদি এখানে আপনি ডেলি স্টার কন্টিনিউ করেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে। কিন্তু ফোকাস রাইটিং এর জন্য ইংরেজি বা আমাদের ওয়ার্ড মিনিং এর যে প্রশ্নগুলো প্রিলিমিনারিতে পড়ে সেক্ষেত্রে ইংরেজি পত্রিকা দরকার আছে। আপনার ফ্রাইডে বা স্যাটারডে যে কোনো একদিন বা মানডে একদিন হচ্ছে ইংরেজি পত্রিকাও একটু দেখবেন। তাতে করে আমার এইখান থেকে কিন্তু টার্গেট হচ্ছে 2 বা 3টা প্রশ্ন এখান থেকে আমার ক্যারি করা। তাহলে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জায়গাটাও, বাজারে কারেন্ট অ্যাফেয়ার্সের দেখবেন যে প্রথম দিকে 1-1.5 পৃষ্ঠায় 2 বা 2.5 পৃষ্ঠায় হচ্ছে কিছু প্রশ্ন আকারে থাকে, আবার একটা থাকে হচ্ছে কোশ্চেন অ্যান্সার আকারে। এই যে 2 বা 2.5 পৃষ্ঠা থাকে এটা আপনি প্রতি মাসে দেখবেন, প্রথম আলো পড়বেন। এর বাইরে বাজার থেকে ছোট ছোট কিছু বই আসে, যেটা আপনার ভালো লাগে একটা করে টেবিলে রাখবেন প্রতি মাসে। এখান থেকেও আমাদের যে টাইপের প্রশ্ন পড়বে সেটা যেন কারণ মিস না হয়। এরপরে আমাদের আরেকটা জায়গা দেখতে হবে, সেটা হলো বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজিতে আমাদের জুডিশিয়ারি যে প্রিলিমিনারি প্রশ্ন হয় সেখান থেকে কিছু মানে স্থায়ী যে পড়াশোনা সেখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা আসে। স্থায়ী পড়াশোনা বলতে কিরকম, আমাদের বাংলায় যে বাগধারা, এক কথা প্রকাশ বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ বলেন, এই যে টাইপের প্রশ্নগুলো আমাদের আছে, এখান থেকে দেখবেন যে 1-2টা প্রশ্ন বাংলা থেকে চলে আসতেছে। ইংরেজিতে একইভাবে ইডিয়াম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ওয়ার্ড বিল্ডিং, এখান থেকে দেখবেন যে 1-2টা প্রশ্ন। আর আপনি যদি যে কোনো একটা বই থেকে এইগুলা শেষ করে ফেলতে পারেন, মানে আপনি যে বইটাই পড়েন সেইখানে যতটুকু ওয়ার্ড মিনিং দেওয়া আছে সেটা আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আপনার মেমোরিতে নিয়ে আসতে হবে। সেখানে যতটুকু ইডিয়াম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, একইভাবে বাংলায় যতটুকু আপনার বাগধারা, সমার্থক শব্দ, একটা প্রকার বিপরীত শব্দ আছে, এটা যত সম্ভব আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এখান থেকে দেখা যাবে যে বাংলা ইংরেজি মিলে 5-6টা প্রশ্ন ইজিলি পারা যাচ্ছে। যদি এইখান থেকে 3টা ওইখান থেকে 3টা হয়। এইখানে আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের মানে জুডিশিয়ারি প্রিলিমিনারিতে যে বিসিএস এর প্রশ্ন হুবহু পড়ে সেটা ঠিক না, কিন্তু বাজারে বিসিএস এর প্রশ্ন রিলেটেড যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, প্রিসেপ্টার্স ভালো বই বা প্রফেসর যেটা বলেন, আরো অ্যাসুরেন্সের আছে, এই টাইপের একটা বই থেকে যদি 10 থেকে আমাদের পরীক্ষা হতে হতে হয়তো 48-এর 30 অলরেডি হয়ে গেছে, যদি স্পেশাল বিসিএস ছিল আমরা টেকনিক্যাল জায়গাগুলো বাদ দিব, আর 47-এর বিসিএসটাও হয়ে যাবে আর কি আমাদের পরীক্ষা হতে হতে 19তম 18তম প্রিলিমিনারি। এই যে 10 থেকে 47তম পর্যন্ত যে বিসিএস এর কোশ্চেন গুলা, এটা যদি যে কোনো একটা বাজারের বই থেকে ব্যাখ্যা সহ পড়া হয়, তাতে করে যেটা হয় যে আপনার ওইখানে দেখবেন প্রত্যেকটা ম্যাথ খুব শর্ট টেকনিক দিয়ে করা আছে। আপনার পরীক্ষা হলে ওইগুলা প্র্যাকটিস করলে 1-2টা প্রশ্ন হুবহু এটা না, কিন্তু ওই টেকনিক দিয়ে আপনি পেরে যাবেন। আপনার বাংলা যে অংশটা আপনি বিসিএস এর কোশ্চেন ব্যাখ্যা থেকে পড়তেছেন, ওই প্রশ্নটা পরীক্ষা করবে না, কিন্তু ওর নিচে যেটা পড়ছে হয়তো ওখানে মাত্রাহীন ছিল, আপনার পরীক্ষা অর্ধমাত্রা, কিন্তু ওই প্রশ্নের নিচে ব্যাখ্যায় অর্ধমাত্রার কথা বলা আছে, সেটা আপনার প্রাসঙ্গিক হতে পারে। একইভাবে দেখবেন ওইখানে যে লিটারেচার, হয়তো যে লিটারেচার একজন ব্যক্তির সম্পর্কে করছে যে এই লেখাটা কার, ওই প্রশ্নের নিচে তার জন্মসালের কথা বলা আছে, আপনি জানেন সেক্ষেত্রে সেটা কোন এজের মধ্যে পড়ে, কোন সময়ের মধ্যে পড়ে, এটা আপনি পরীক্ষা করে যেতে পারেন। সো আমি বলতেছি যে বিসিএস এর কোশ্চেন আমার হুবহু করবে না, কিন্তু বিসিএস এর কোশ্চেন এবং কোশ্চেনের ব্যাখ্যাটা আমার জন্য ফেলবে। সেখান থেকে আমি কিছু প্রশ্ন পরীক্ষা অটো পেরে যাব, এটা আমাদের করতে হবে। আমাদের জুডিশিয়ারি প্রিলিমিনারি প্রশ্ন হুবহু রিপিট হয় না কখনো, 1 বা 2টা হয়েছে কখনো। তারপরও বাজারে আমাদের যে বইগুলো আছে, যে কোনো একটা বই থেকে আমি যদি ইসের প্রশ্নগুলা
একটু করে ফেলি, আমার জুডিশিয়ারি প্রশ্নগুলো একটু দেখে ফেলি। ইভেন বারের যে প্রশ্ন, ল রিলেটেড যে প্রশ্নগুলো, আমাদের যে 6টা ল আছে জুডিশিয়ারি থেকে, যে 6টা কমন ল এখান থেকে বারের পরীক্ষায় পড়ে, তো বারের যে রিসেন্ট যে প্রিলিমিনারি প্রশ্নগুলো, এটা সময়ের আগের যে প্রশ্নগুলো আছে, একটা সেটা আইন পাঠ হোক বা মিনি ল, যে কোনো একটা বই থেকে যদি আপনি দেখেন, দেখবেন যে ওই প্রশ্নটা পরীক্ষা আসে না, কিন্তু ওর ধারে কাছে যেটা আপনি মনে রাখার চেষ্টা করছেন, এখান থেকে কয়েকটা প্রশ্ন আসছে, আপনার হয়ে যাবে। তো এই শর্ট টেকনিক গুলো আসলে বারের প্রশ্নগুলা, জুডিশিয়ারি, বিসিএস এর কোশ্চেন গুলা, এটাও আপনার দেখে ফেলতে হবে। এটা আপনি সরাসরি না পান, অন্য দিকটা আপনাকে উপকার করে দেবে, 2-3টা প্রশ্ন আপনি পেরে যাবেন, যেটা আপনার প্রিলিমিনারি দিকতে সাহায্য করবে। এরপরে যেহেতু এখনো সার্কুলার হয়ে নাই, মানে ধরে নেওয়া যায় আমাদের হাতে 65 থেকে 70 দিন বা 60 বা 65 দিন সময় আছে। এই 60-65 দিনের মধ্যে যদি আপনি খুব কষ্ট করে সময় বের করে ক্লাস 8-এর যে বিজ্ঞান বইটা আছে, সেটা ধরেন দুইবার, যারা আমরা জুডিশিয়ারি দিতে আসছি বা বিসিএস দিব, আমাদের তো মেন্টাল প্রিপারেশন ওই পর্যায়ে আছে যে কতটুকু দিনে পড়তে হবে, কতটুকু সময় বের করতে হবে। সো আমরা যদি এইখানে ভয় পাই যে আমি পারবো না এটা, বা এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে তো হবে না। তো আপনি যদি 2 বা 2.5 দিন সময় বের করে ক্লাস 8 এবং ক্লাস 9-এর এই দুইটা বিজ্ঞান বই পড়তে যদি আপনার 5 দিন সময় লাগে, পুরো বইটা যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, নিজের নিয়ন্ত্রণ চলে আসে বইটার উপর, ক্লাস 9-এর যে বিজ্ঞান বই, সেটা কিন্তু সাধারণ বিজ্ঞান, যেটা অর্থাৎ কমার্স এবং আর্টস স্টুডেন্ট যেটা পড়ে। আর ক্লাস 8 এবং 9-এর বিজ্ঞান বই, এখন যে বইগুলো অর্থাৎ 12 সালের আগের বইগুলো আর কি, এখন তো ওই বইগুলো আবার কন্টিনিউ করতেছে, এই দুটো বইগুলো নিয়ন্ত্রণে আনা যায়, দেখবেন যে 2 বা 3টা প্রশ্ন এখান থেকে আপনার হয়ে যাবে। এর বাইরে তো আমরা ওই যে বিসিএস এর প্রশ্ন করতেছি, জুডিশিয়ারি প্রশ্ন করতেছি, আমার কিছু প্রশ্ন তো এমনি এটা দিয়ে ওইখানে চর্চা হয়ে যাচ্ছে, কিন্তু স্থায়ী ভাবে আমার নিজেরও ভিত্তা তো করতে হবে। সবসময় যে এদিক ওদিক করে আমি হয়ে যাব, সেটাও সবসময় কাজে নাও লাগতে পারে। এরপর আমি বলছি যে বিসিএস এর কোশ্চেনগুলো যখন প্র্যাকটিস করবো, আমার ছোট ছোট ম্যাথ গুলো প্র্যাকটিস হয়ে যাবে, কিন্তু আমি ক্লাস 8-এর যে বইটা, এই বইটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস, এগুলো খুব বেশি সময় লাগবে তাও না। সাথে 6-এর বইতে ওইরকম কিছু নাই, 6-এর বই আমরা সবাই পারি, তারপরও 6-এর বইটা, আগের যে বইটা ছিল সেটা যদি মানে যার যে ম্যাথ ভালো করে, সে যদি 3-4 ঘন্টা সময় দেয়, 6-এর বইটা শেষ হয়ে যাবে। 7-এর বই যদি একদিন সময় দেয়, তার শেষ হয়ে যাবে। এরপরে 8-এর বইটা সে পুরাটা ভালো করে পড়বে, আর 9-10 কিছু সিলেক্টিভ অধ্যায় আছে, ওইগুলো যদি প্র্যাকটিস করে, আমার মনে হয় ম্যাথের যে 4 বা 5টা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ তার হবে, একটা ম্যাথ মিস যাবে না। আর এটা করে যদি এই 60 দিনের মধ্যে এই বিজ্ঞান এবং ম্যাথের এই জায়গাগুলো যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে দেখবেন যে আপনি প্রিলিতে থেকে রিটেন আপনার হয়ে গেছে। এর বাইরে তো আপনি কোনো না কোনো কোচিং সেন্টার বলেন, কোনো প্রতিষ্ঠান, কোনো না কোনো কাছে তো আপনি থাকবেন, কিন্তু এই বিষয়গুলো ওইখান থেকে তো আপনাকে বোঝাবে। আপনিও নিজের থেকে যদি এই বিষয়গুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এই জায়গাগুলো আপনার জন্য সহজ হবে। আচ্ছা, পত্রিকার কথা আমি অলরেডি বলে ফেলছি, এরপরে আপনার মডেল টেস্টের কথা বলে ফেললাম। এরপরে আসেন হচ্ছে নিজের লাইফ স্টাইলের বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে, এখন যদি আমি আপনারা বলি যে ভাই কালকে থেকে বা আপুরা আপনারা যারা এখানে আছেন, আগামী কাল থেকে ভোর 5টায় উঠবেন, 5টা থেকে উঠে পড়বেন, না হলে আপনি যে বিষয়ে টিকবেন না। কারণ আমি যদি এটা আপনারা বলি, আল্লাহ রাস্তে এই কথা আপনাদের কারো শোনার দরকার নেই। যে উঠেন সে উঠেন, কিন্তু যে উঠতে পারেন না, সে কালকে থেকেই তার উঠতে হবে, এটা করার দরকার নেই। আমি কেন এটা বলতেছি, আপনি হঠাৎ করে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে যায়েন না। আপনি যে অবস্থায় খুব ভালো করতেছেন সেটার মধ্যে থাকেন। যদি আপনার মনে হয় যে এই অবস্থায় থেকে আমি সকাল 11টায় উঠার পরে আমি বেশি করতে পারতেছি না, আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট করতে করতে এগোন আর কি। 10টায় আসেন, 9:30টায় আসেন, 8টায় আসেন, যদি আপনার কোনো পড়াশোনার প্রভাব না ফেলে। কিন্তু আপনি হঠাৎ করে সবকিছু চেঞ্জ করে ফেললে, স্বাভাবিক যেটুকু আপনারা করতে পারতেছেন সেটাও আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনি করতে পারবেন না। তো এটা করতে যাবেন না। এরপরে আপনারা যেটা করবেন, যে যখন মানে ঘুম থেকে উঠবেন, এখন কারোর ঘুম কিন্তু, আমার ঘুম 5:30 হইলে আপনার 11টা হইতে পারে, আমার 11টা হইলে আপনার 8টা হইতে পারে। তো প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট সময় তো আমরা ঘুম থেকে উঠি, কেউ দেরিতে ঘুমালে দেরিতে উঠি, আর্লি ঘুমালে আর্লি উঠি। আপনার যখন ঘুম থেকে উঠবেন, সেই সময়টা মনে করবেন তার 2 বা 2.5 ঘন্টা হচ্ছে আপনার ওই দিনের জন্য বেস্ট টাইম। ওই সময়টা আপনি মুখস্থ বিষয়গুলো রাখবেন, সেটা বাংলা ইংরেজির মুখস্থ বলেন, বিজ্ঞানের মুখস্থ বলেন, কিংবা আমার লয়ের যে ধারাগুলো মনে রাখতে হবে সেই মুখস্থগুলো বলেন। এরপরে এই 60 দিনের প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কিছু না কিছু ল রিভিশন আপনি রাখবেন, সেটা যে আইনি হোক, ল প্রতিদিন রিভিশন দেবেন, রাতে 1-1.5 ঘন্টা রাখবেন রিভিশনের জন্য। সবচেয়ে খারাপ যে সময়টা আপনার বোর্ড টাইমটা যাবে, সেই সময়টা আপনি 2-1টা ম্যাথ অন্তত করবেন। এটা হলো আপনার এইটুকু কথাবার্তা আপনার লাইফ স্টাইলের মধ্যে আমি যে আপনি কিভাবে কি করবেন সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে
চাইলে যারা আমরা অনেক কাজ করি, অর্থাৎ টিউশন করি, কেউ পার্ট টাইম জবে আছে, কেউ অ্যাডভোকেসি করতে পারি, বা কারো এখনো পড়াশোনা শেষ হয় না, মাস্টার্স কন্টিনিউ করতে হচ্ছে, তাদের জন্য আমি যেটা বলবো যে আমরা কিন্তু অনেকেই অ্যাপিয়ার দিয়ে আমরা ভাইবা পর্যন্ত গিয়েছি, অনেকেই তখন মানে সুপারিশ সত্য হয়ে গেছে। তো ভাইবা পর্যন্ত যাওয়া মানে তো আপনি হওয়ার পসিবিলিটির কাছাকাছি চলে যাওয়া। তো এত কিছু কন্টিনিউ করেও কিন্তু জাজ হচ্ছে অনেকেই। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, আপনার টাইমটা কিভাবে ব্যবহার করবেন সেটা শিখতে হবে। সেটা কেমন? ধরেন আমার ক্লাস কন্টিনিউ হচ্ছে এখন, আপনি ওই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন বা ভার্সিটি বাসে যখন কন্টিনিউ করতেছেন বা রিক্সা দিয়ে হেঁটে, আপনি ছোট একটা লরি ভিশন দিতে তো যান, আপনার তো সবকিছু গুগল থেকে ডাউনলোড করা যায়। আপনি মোবাইল থেকে ছবি তুলে রাখেন, আপনি বিজ্ঞানের একটা ছোট চার্ট মোবাইলে ছবি তুলে রাখেন, আপনি কোন দুইজন লেখকের লেখা ছবি তুলে রাখেন, আপনি ইংরেজির হচ্ছে যে আমাদের যে টাইম ফ্রেম আছে, যে কোন সময়টাকে কোন এজ বলে, সেটা আপনি ছবি তুলে রাখেন। আপনি ওইভাবে পড়ার চেষ্টা করেন, দেখবেন সেই পড়াটাও মনে থাকে। আপনার প্রত্যেকটা টাইম কাজে লাগাতে হবে যেভাবে হোক। এরপরে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে মেনশন করতে ভুলে গেছি, আমাদের জুডিশিয়ারিতে প্রিলিমিনারি টেকার জন্য সবচেয়ে বেশি হেল্প আমাদের যে জিনিসটা করে, সেটা হচ্ছে ছোট ছোট যে আইনগুলো আছে সিলেবাসে। এটা আপনাকে মানে সবাই যদি পিছন দিকটা টেনে ধরে, ও আপনাকে সামনে টেনে নিয়ে আপনাকে প্রিলি টেকাতে সাহায্য করবে। ছোট ছোট আইন বলতে আমি যদি প্রত্যেকটা আমাদের যে 6টা সাবজেক্ট আছে, যে 6টায় মোটামুটি অ্যারাউন্ড 42টা মতো ল আছে, আমি যদি প্রত্যেকটা ল কেন্দ্রিক যাই, আমি সংবিধানের কথা অলরেডি বলে ফেলছি, এটার মধ্যে ছোট আইন কোনটা, জেনারেল প্রসেস অ্যাক্ট, যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হবে, এটা আপনাকে হেল্প করবে পিলিটিকতে। আমি যদি আমাদের ফ্যামিলি রিলেটেড যে লটা আছে, পারিবারিক আইন সংক্রান্ত যে আইনটা আছে, আমি যদি সেখানে আমাদের পারিবারিক যে আইনটা আছে, আমি যদি সেখানে যাই, আচ্ছা আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া। আপনাকে আমাকে ওকে ওকে, আমি যেটা বলতেছিলাম সংবিধানের কথা বলে বলেছি, পারিবারিক আইনে দেখেন এখানে প্রত্যেকটা আইনই ছোট আইন, এবং প্রতিটা আইন থেকে আপনি প্রিলিমিনারি প্রশ্ন খুঁজে বের করেন, প্রতিবার প্রশ্ন পড়ে, মানে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বিবাহ বিচ্ছেদ আইন আছে 1939 সালের, কয়টা ধারা আছে? 4-5টা ধারা পড়তে হয়, একটা ধারাই মূলত পড়া এখানে। এখানে যদি পারিবারিক আইন অধ্যাদেশ যেটা আছে 1961 সালের, সেটা যদি দেখেন, আপনি সেখানে যান, কয়টা ধারা আছে? 2023 সালে যে আমাদের পারিবারিক যে পারিবারিক আদালত যে অধ্যাদেশ যেটা হয়েছে, সেটা যদি দেখেন, 1961 সালে যেটা মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স যেটা আছে, সেটা যদি দেখেন, তো এই আইনগুলো দেখেন, 3টা ছোট আইন, কতটুকু পড়া এখানে আছে? 3 বা 4টা বা 2টা প্রশ্ন এখানে প্রতিবার আসতেছে। এরপরে আমাদের দেখবেন যে ওই একই সিলেবাসে আরেকটা আইন আছে, সেটা হচ্ছে হিন্দু বিবাহ নিবন্ধন আইন। যদিও আইনটা হচ্ছে আমরা খুব কম পড়ি, এখান থেকে রিটেনে প্রশ্ন এখন ওই অর্থে আসে নাই, কিন্তু আমার মনে হচ্ছে প্রিলিমিনারিতে এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, 12 বা 13টা ধারা আছে বা 14টা। তো আপনি 14টা ধারা যদি, এটা তো ওই রাস্তায় হাঁটতে হাঁটতে বা সকালে নাস্তা করতে করতে যদি আপনি 2বার দেখেন, দেখবেন আপনার নিয়ন্ত্রণ চলে আসছে। কিন্তু আপনার নিয়ন্ত্রণে আসার পরে ওই নিয়ন্ত্রণ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। সেই জন্য কি করবেন, 2-1 দিন পর পর দেখবেন যে হিন্দু বিবাহ নিবন্ধন আইনটা আমার মনে আছে, দেখি তো কোনটা কি, কিভাবে নিবন্ধক নিয়ম হয়, কার ক্ষেত্রে যোগ্যতা লাগে। এই এই টাইপের আইন থেকে যখন একটা প্রশ্ন চলে আসবে, দেখবেন আপনার পরীক্ষা হলে নিজেরও ভালো লাগবে যে এত কম পড়া একটা প্রশ্ন পেয়ে গেলাম। তো আপনাকে ওই প্রত্যেকটা সাবজেক্টের ছোট আইনগুলোর উপর গুরুত্ব রাখতে হবে। এরপরে এখানে আইন ঠিক না, কিন্তু দেখবেন যে আমাদের হিন্দু বিবাহ বা হিন্দু আইনের যে ইনহেরিটেন্সের যে ব্যাপারটা আছে, উত্তরাধিকার, এটা কিন্তু খুবই সহজ। 52 জন ব্যক্তি আছে, তার মধ্যে যদি 20টা ব্যক্তির নাম সিরিয়ালি মনে রাখা যায়, একটা প্রশ্ন প্রিলিমিনারিতে পরীক্ষা করতে পারে। ইভেন এই টাইপের প্রশ্ন যদি সেই প্রিলিতে আসছে যে কতজন স্বপিন্ড আছে, মানে মানে কতজন আসলে উত্তরাধিকারী হইতে পারে প্রপার্টির ক্ষেত্রে, তো 52 তো সংখ্যাটা, এটা দিয়েও আপনার 1 মার্ক হইতে পারে। আর আমাদের যেটা করতে হবে, ওই 20 জনের নাম যদি আপনি এভারেজে মনে রাখার চেষ্টা করতে পারেন, দেখবেন যদি হিন্দু ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আপনি 1 মার্ক খুব সহজে পেয়ে গেলেন। এরপরে যদি আমি অন্য ল গুলাতে যাই, আপনার স্পেশাল ল যেটা, স্পেশাল ল তো প্রত্যেকটা লই হচ্ছে আমার, এইখানে তো কোটা হিসেবে 10টা প্রশ্ন, কিন্তু প্রতিবার 12 থেকে 13টা প্রশ্ন পড়ে, স্পেশাল 1 এবং 2 মিলিয়ে। যদিও লিখের ক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট চয়েস করতে পারি 1 বা 2, কিন্তু আমার প্রিলিমিনারি ক্ষেত্রে তো আমার সব জায়গা থেকে প্রশ্ন পড়ে, ভাইবার ক্ষেত্রে সব জায়গা থেকে প্রশ্ন পড়ে। ইভেন ভাইবাতে যদি কেউ একবার বলে ফেলে যে আমি তো 1 পরীক্ষা দিয়েছি রিটেন স্যার, আপনি তো 2 থেকে প্রশ্ন করছেন, তাহলে মনে করেন যে আপনার চাকরি শেষ, আর হবে না এখান থেকে। তো আপনার স্পেশাল 1 কি 2 দিয়ে আপনি আবেদন করবেন, এটা আপনি ভুলে যান।
সবই আমাদের করতে হবে। শুধুমাত্র রিটেনের সময় আমি একটু রিল্যাক্সে থাকি যে 5টা আইন পড়া লাগে না। ওই শেষের দিনে পরীক্ষা একটু আনন্দ মনে হবে যে পড়ছি তো 12-13টা আইন, ওখানে কিন্তু 10টা আইনে থাকার কথা থাকলে ওর মধ্যে ছোট ছোট আরো কিছু আইন আছে, 13 বা 14টা আইন পড়তে হয় স্পেশাল। তখন আপনাকে রিল্যাক্স মনে হবে যে শেষ পরীক্ষা আবার অর্ধেক আইন পড়া লাগতেছে না, একটা নির্দিষ্ট সাবজেক্ট আপনি দিচ্ছেন। কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে আপনাকে, মানে আমি যদি আরো স্পেসিফিক করে বলি, আপনি বা জুডিশিয়ারি ক্লিনিকে টিকবেন কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে সংবিধানের যে প্রশ্নগুলো এখানে আপনি কেমন ভালো করছেন, আর স্পেশাল লতে আপনি কেমন করছেন। অর্থাৎ স্পেশাল লয়ে এই 10 বা 11 বা 12টা প্রশ্ন যদি খুব ম্যাক্সিমাম পারা যায়, তার আসলে প্রিলিতে মিস হওয়ার সম্ভাবনা কমে যায়, সে যদি নিজের থেকে ভুল না করে আসে বা কোনো কিছু ভুল উত্তর না দিয়ে আসে বা ভুলভাবে কোডগুলো পূরণ করে নিয়ে আসে। এরপরে আমাদের দেখতে হবে যে দেওয়ানি মামলা সংক্রান্ত যে আইনটা আমাদের পরীক্ষা হয়, এখানে এক সময় পরীক্ষা দেখবেন যে এখানে সিপিসি আছে, এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে, এখানে সিভিল কোর্স অ্যাক্ট আছে, এখানে লিমিটেশন আছে, এখানে বিকল্প নিষ্পত্তি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা এখানে আছে। এখন আমি এখানে সিপিসি তো আমার বড় আইন, সিপিসি আইন থেকে প্রশ্ন পড়বে আমার মনে রাখতে হবে, সেটা অন্য ইস্যুস। কিন্তু আপনি দেখেন তো সিভিল কোর্স আইনটা 38 বা 39 ধারা আছে, তার মধ্যে আবার কয়েকটা বাতিল, 6টা না 7টা বাতিল, অর্থাৎ আপনি দেখবেন যে 25টা ধারার বেশি আর পাওয়ার কিছু নেই। কিছু কিছু ধারা আছে এক লাইনে, মানে 13 বা 14টা ধারা এখানে আছে অনলি 1 লাইন বা 2 লাইন করে। তো এই আইন থেকে প্রতিবার প্রশ্ন করে প্রিলিমিনারিতে, আমার এটা নিয়ন্ত্রণে আসতে হবে। এরপরে লিমিটেশন অ্যাক্ট কতবার পড়া এখানে, 29টা ধারা, আর্টিকেলের মধ্যে 20-22টা আর্টিকেল পড়লে হয়, অর্থাৎ প্রিভিয়াস সময়ের যে আর্টিকেল গুলো পড়ছে পরীক্ষায়। এরপরে 150 থেকে 57। আর এসআর একটা, অর্থাৎ স্পেসিফিক রিট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে প্রতিকারগুলোর কথা বলা আছে সেই প্রতিকারের আর্টিকেল আমাদের মধ্যে কোথায় আছে, ওই আর্টিকেল গুলো করতে হয়। 150 থেকে 57 8টা করতে হয়, আর প্রিভিয়াস কোশ্চেন গুলো করতে হয়। দেখেন তো এর বাইরে থেকে কোনো প্রশ্ন করছে কিনা। তো আপনার তো ওই আর্টিকেল 183টা পড়ার দরকার নাই, আপনি পড়বেন 25 বা 30টা, একটা প্রশ্ন হয়ে গেল। তামা দেওয়া 29টা ধারা আপনি একদম ওই যে মানে এলাকার ভাষায় ভেজে ফেলবেন, যেভাবে আসুক আপনারা ধরতে পারেন। তো ওইখানে এই 29টা ধারা করলে আপনার আরেকটা প্রশ্ন, 2টা প্রশ্ন আপনি দিলে পেরে যাচ্ছেন। এরপরে আমাদের মানে জুডিশিয়ারি ক্লিনিতে এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন করে এমন তো কখনো হয় নাই। কয়টা ধারা এখান থেকে? অনলি আপনার 57 ধারা, তার মধ্যে কিছু বাতিল আছে। অথচ সিপিসি এমন অনেক অর্ডার আছে যে তার মধ্যে 100+ মানে অর্ডারের মধ্যে রুল আছে, অথচ ওইগুলা নিয়ে আপনার শুরু হয়ে যাচ্ছে করতে করতে যে কিভাবে এটা মনে রাখবো, এটা আমার লাগবেই লাগবে। তো আমি আমি বলতেছি না সিপিসি আপনি পড়েন না, আপনার তো পড়তে হবে, কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই 50 বা 55 ধারা যদি কোনোভাবে নিজের নিয়ন্ত্রণে একবার চলে আসে, সিভিল কোর্স অ্যাক্টে যদি নিয়ন্ত্রণে চলে আসে, লিমিটেশন যদি চলে আসে, আইনগত সহায়তা প্রদান আইনটা কিন্তু এর ভিতরে 2000 যে আইনটা, এটা যদি নিয়ন্ত্রণে চলে আসে, আপনি ইজিলি 6 বা 7টা প্রশ্ন এখান থেকে পারবেন। বাকি সিপিসি 3টা করবে, সিপিসি 3টা প্রশ্ন তো অর্ডার গুলার নাম মনে রাখলে 2টা এমনি পারা যায়। মানে প্রশ্নে এমন ভাবে থাকে, আপনি যদি 50টা অর্ডারের নাম রোমান সংখ্যায় সিরিয়ালি জানেন, তাহলে দেখবেন যে অপশন এমন থাকে যে 38-এর রোমান সংখ্যাটা অন্যরকম, তো 38-এর রুল একটা দিয়ে দেয়, 26-এর রুল দিয়ে দেয়। আপনি শুধুমাত্র ওই 38-এর টাইটেলটা কি এটা দিয়ে আপনি তখন রুলে কি আছে না জানলেও পরীক্ষা করা সম্ভব। এমন এই কৌশল করেও আমাদের সিপিসি অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায়। কিন্তু আমি এসআর ক্ষেত্রে, লিমিটেশনের ক্ষেত্রে, সিভিল কোর্সের ক্ষেত্রে তো ওই রিস্ক নিবো না, সব দ্বারা পরে বলবো, যেহেতু আমার 30-35টা টাকা করলে 2টা প্রশ্ন বাড়া যাচ্ছে, একটা প্রশ্ন বাড়া যাচ্ছে, এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এরপরে আপনি আমাদের যে দ্বিতীয় যে আইনটা আছে অপরাধ সংক্রান্ত আইন, এখানে ছোট আইন কোনটা? এখানে কিন্তু 3টা আইনের দুটোই বড়, দণ্ডবিধিও বড়, ফৌজদারি কার্যবিধি বড়। এইখানে আমার মেন ফোকাস হবে সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইনে যদি 2টা প্রশ্ন পড়ে কোনো ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না। আমি যেটা বলছিলাম যে আমার
আমি যদি সাক্ষ্য আইনের 120-25টা ধারা পড়ি, অত হচ্ছে। তো এটাও আমার একটা টার্গেটের জায়গা থাকবে। এই যে অপরাধ সংক্রান্ত যে আইন, তার মধ্যে আমার ছোট আইন হচ্ছে ইভিএস অ্যাক্ট, এটা আমার জন্য নিয়ন্ত্রণ চলে আসে। অনেক সময় এইখানে যদি মানে আপনি মনে রাখতে পারেন, আপনি চ্যাপ্টারে ভাগ করে ফেলেন, 10টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, চ্যাপ্টারের নাম মনে রেখে তার চ্যাপ্টারের কন্টেন্টটা কি, কতটুকু ধারা ওই চ্যাপ্টারের বিষয়বস্তু, এটা দিয়েও দেখবেন অপশন বিশ্লেষণ করে 2-3টা প্রশ্ন পারা যায়। যে লাইফ থেকে যে 60টা প্রশ্ন পড়বে, এই কৌশল দিয়েও যে আমাদের সিলেবাসের যে আইনগুলো আছে, এই আইনগুলো চ্যাপ্টার যদি আপনি নাম জানেন, কোন ধারা থেকে কোন ধারা দিয়ে শেষ হয়, এই কৌশল পুরো করেও আপনি 2-3টা প্রশ্ন অন্য কোনো কন্টেন্ট ছাড়াই আপনি পাস করে আসতে পারবেন। কারণ ওরা কিছু কিছু অপশন এমন থাকে যে অন্য চ্যাপ্টার থেকে পড়ছে, আপনি এই কিন্তু টপিকটা এই চ্যাপ্টারের ভিতর, তখন আপনি ওই বাকি অপশনগুলো ছেড়ে দেন। এরপরে পারিবারিক আইন নিয়ে আমি অলরেডি বলে ফেলছি যে এইখানটা ছোট, এইখানে তো যে আইনগুলো আছে প্রত্যেকটাই ছোট আইন, অর্থাৎ আপনি বিবাহ বিচ্ছেদ আইন যেটা বলেন, বা মুসলিম ফ্যামিলি ল যদি বলেন, বা হচ্ছে যে ফ্যামিলি কোড যেটা, পারিবারিক আইন আদালত আইন যেটা 2023 সালে হয়েছিল, প্রত্যেকটা আইন আসলে ছোট আইন বা কম পড়া এখানে। এইখানে আমার প্রতিটা আইনই দেখতে হবে, এর সাথে হিন্দু বিবাহ নিবন্ধন আইনটা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। সংবিধান আমি অলরেডি বলে ফেলছি যে জেনারেল ক্লজেস একটা আমাদের অবশ্যই পড়বো, সাথে সংবিধানের যে আর্টিকেল গুলো এখন ইররিলেভেন্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি আর্টিকেল গুলো অ্যাটলিস্ট টাইটেলটা আমার মনে রাখতে হবে, আর ওর ভিতরে মাঝে মাঝে পড়বে, কারণ এইটা হচ্ছে আমার সবচেয়ে ফোকাসের জায়গা, যে এইখান থেকে যে প্রশ্ন পড়বে আমার জন্য প্রত্যেকটা প্রশ্ন হয়। এরপরে প্রপার্টি রিলেটেড যে লটা আছে, সেইখানে আপনার মোটামুটি কন্ট্রাক্ট লটা কিন্তু অনেক বড় আইন, এখানে ওই যে এজেন্টের বিষয়গুলা বা বেলমেন্টের এইগুলো সব নিয়ন্ত্রণ নিয়ে আসতে গেলে পড়ার কোনো অংশে কম না। কিন্তু আপনারা যেটা করবেন যে চুক্তি আইনের প্রথম দিককার প্রথম 36টা যে ধারা আছে, এই 36টা ধারাতে দেখেন প্রতিবার ঘোরায় ফেরায় প্রশ্ন করে, বিশেষ করে কোনটা আসলে স্বাধীন সম্মতি না, চুক্তি করার যোগ্যতা কোনগুলা, কোনগুলা মানে ভয়েডেবল কন্ট্রাক্ট, এরকম বিভিন্ন প্রথম দিককার অংশ রিটেনেও পড়ে, প্রিলিমিনারিতেও পড়ে। সো আমি এই বিষয়গুলো প্রশ্ন বিশ্লেষণ করে দেখবো যে আমি এটা বড় আইন, কিন্তু কোনটুকু পড়লে আমি অন্তত 1টা 2টা প্রশ্ন পেয়ে আসবো, সেটা আমার দেখতে হবে। এর বাইরে ন্যাক একটা ছোট আইন, কয়টা বা ধারা আছে, বাতিল করতে করতে মানে 8টা 10টা ধারা এখন অ্যাক্টিভ আছে। তা আপনি এই যে নন অ্যাকুইজিশন টেন্যান্সি আইন যেটা আছে, সেটা একটু বেশি করে পড়ে ফেলবেন। এর বাইরে এখানে টিপিআই মোটামুটি বড়, কিন্তু রেজিস্ট্রেশন আইনটা কিন্তু ছোট ওই অর্থে। তাহলে এইখান থেকে আমি মানে 100% ফোকাস করবো হচ্ছে রেজিস্ট্রেশন আইনের উপর, ন্যাট অ্যাক্টের উপর। এর বাইরে টিপি অ্যাক্টের উপরও আমি মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করবো আমার নিয়ন্ত্রণ চলে আসে, কিন্তু কন্ট্রাক্ট আমি বেছে বেছে পড়বো, এখানে অনেক পড়া আমার দরকার নেই, স্যাট আমি বেছে বেছে পড়বো। ফাইনালি আমরা স্পেশাল ল নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, যে স্পেশাল লটা হচ্ছে আমাকে, স্পেশাল ল এবং সংবিধান আমাকে পাশ করাতে সাহায্য করবে। তো স্পেশাল ল গুলো আমি যেভাবেই সম্ভব, এবার শিশু আইনটা অনেক বড় আইন, 10টা চ্যাপ্টার আছে, সব ধারা যদি আমি মনে রাখতে না পারি, সব ধারা মনে রাখবো না, কিন্তু চ্যাপ্টার গুলোর নাম মনে রাখবো, সেই চ্যাপ্টার গুলোর কন্টেন্ট কি, কোথা থেকে সেটা শুরু হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার দিককার কিছু কথাবার্তা আমি আপনাদের বললাম। এখন আমি আপনাদের কাছেও কিছু প্রশ্ন শুনি, তারপরে বাকি কথাবার্তা বলি। যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া আপনি যে কোয়েশ্চেন সলভ করতে বলছেন, ওইগুলা কি মানে সব লয়ের উপর 100 মার্কের, নাকি যে কোনো একটা একটা সাবজেক্ট ধরে ধরে? কিসের, ওই যে মডেল টেস্ট? হ্যাঁ হ্যাঁ, যে প্রতিদিন একটা একটা মডেল মডেল টেস্ট বললেন না? হ্যাঁ, প্রতিদিন ওই 100 মার্কেরই পরীক্ষা দেবেন, যদি 5টাও পারেন 5টা পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা হবে একটা পরীক্ষার মতো। তাহলে ওএমআর একটা মানে কোথাও থেকে অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফেলবেন 50টা বা 60টা, ওই প্রতিদিন ওই মডেলটা মানে বলবেন যে আমি জুডিশিয়ারি পিলি দিতে বসছি, একটা আচ্ছা ভাইয়া, কলম কলম নিয়ে সুন্দর করে দিয়ে করবেন। ওকে ভাইয়া। নেক্সট। ভাইয়া বিচার প্রক্রিয়ার যে বইটা আছে, এইটা পড়ার মানে কিভাবে পড়লে ভালো হয়, এটা যদি একটু বলতেন। কোনটা? বিচার প্রক্রিয়া, বিচারপতি হামিদুল হক বিচার স্যারের যে বিচার বইটা। বিচার বিচার পরীক্ষা বইটা আপনি যদি মানে আমি আপনার আপনি যদি একাধিকবার যদি সেই প্লে রিটেন দিয়ে ফেলেন, বা অন্তত যদি রিটেন দিয়ে ফেলেন, বা এই পরীক্ষা যদি আপনি ওভারকাম করে ফেলেন, তাহলে আপনি প্রিলিমিনারি আগে এখন বিচার প্রক্রিয়া বইটা পড়েন। আর যদি বলেন যে এটাই আমার, আমি হয়তো এর আগে অ্যাটেম্প নিয়েছি কিন্তু আমার পিলিটা আসে নাই, কিংবা এবারে আমার প্রথম পিলি, তাহলে বিচার প্রক্রিয়া বই আপাতত এখন পড়েন না, আপনি এখন পিলিতে ফোকাস করবেন। ওই বই পড়ার পরে আপনার অনেক কিছু নিজেরা ভুল মনে হবে, যে আমি কি পড়ছি, আইনে কি পড়তেছি, এনে কি বলা আছে, এবং অনেক কনফিউশন ক্রিয়েট করবে আর কি।
এর বাইরে হচ্ছে ওইটা আসলে বইটা একটু সময় নিয়ে, ধরুন আমরা পড়তাম খুব সময় নিয়ে, যখন রিল্যাক্স টাইমে। আমি এমন হচ্ছে রিটেনের সময় পড়ি না, ভাইবার আগে এটা 8-10 দিন সময় নিয়ে একটু বুঝে বুঝে পড়ছি। তো যদি আপনার এখন একমত টার্গেট আমার পিলিতে আসতে হবে, তাহলে এইগুলো এখন দরকার নেই। এটা আপনাকে খুব মিসলিড করবে আর কি। মানে ওইখানে তো সব রাইট, কিন্তু আমরা শর্টকাট টেকনিক দিয়ে যে পিলি টিকার জন্য যে পড়াশোনা করি সেটা ওর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। ভাই আমাদের যে স্পেশাল অ্যাক্টিভিটির কথা বললাম, ওইগুলা শুধু ডাইরেক্ট করলেই হবে আমাদের? ডিটেলসে পড়ার জন্য অন্য কোনো বই ফলো করতে হবে? আপনি মানে অনেকেই তো আসলে আমরা বেয়ার গুলো বুঝতে পারি না, কিন্তু আমাদের যে টাইপের প্রশ্ন এখন পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে একটা আইন যে বাংলায় লিখবে সে বাংলা ভাষাটা খুব ভালোভাবে পড়বে, সাথে ইংরেজি ভাষা পড়বে। যে ইংরেজিটা লিখবে ইংরেজিটা খুব ভালোভাবে পড়বে, কিন্তু বাংলার কন্টেক্টটাও জানবে। এই লাইন পড়া হয়, তাহলে আমার মনে হয় না অন্য কোনো রকম গাইড বই দরকার আছে। কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে আমি, বাজারে যত বই আছে, সেক্ষেত্রে আইন পাঠের সেলফ প্র্যাকটিসটা ভালো। আহ, তো এটা আবার দেখা যেতে পারে, বা মিনি ল বা আপনি অ্যামিকাসের যেটা আছে, যেটাই পড়েন ওইখান থেকে একটু প্র্যাকটিসের জন্য দেখতে পারেন, কিন্তু আপনার মূল পড়া হবে হচ্ছে মূল বই। সেটা যদি ওই দণ্ডবিধিও হয়, সেটা দেখবেন বাংলা ইংরেজি ভালো কন্টেন্টে লেখা, এরকম একটা বই, মূল বই পড়ে ফেলবেন। মূল বইয়ের বাইরে এখন প্রশ্ন হচ্ছে না, কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে যেহেতু আমার প্র্যাকটিসের দরকার আছে, এই জন্য আমরা একটা গাইড বই বাঁচিয়ে রাখি হাতের কাছে। ভাইয়া ফার্স্টে যে বইটার নাম বলুন তো, আমি একটু আরেকবার বলবেন, আমি শুনতে পারবো। বুঝি নাই। আমি প্রথম বলছি আইন যে পাঠের। হ্যাঁ, আইন পাঠের বইটাও আপনার চাইলে, এটা সেলফ প্র্যাকটিসটা ভালো আর কি, মানে প্রিলিমিনারির জন্য। তো এটা চাইলে আপনার প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনার পড়াশোনা হবে মূল বইয়ের কাছে আর কি, ওই বইটাই করতে হবে। জি ভাইয়া, thank you। আচ্ছা, এরপরে অন্য কেউ, আপনাদের যাদের প্রশ্ন তাদের আছে, আপনার ধারাবাহিক ভাবে বলতে থাকেন, অসুবিধা নেই। আর যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি আরো কিছু কথাবার্তা বলবো আর কি। জি ভাই, হ্যাঁ, এমনি প্রশ্ন করেন এখন, আপনি হ্যান্ড রেজ করা লাগবে না, প্রশ্নই করেন, অসুবিধা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম প্রথম আসসালাম। ভাগের যে আবশ্যকিক সাধারণ বিষয়গুলো আছে, যেমন বাংলা, ইংরেজি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলা, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, এই বিষয়গুলো কি আপনারা আহ, অধ্যয়ন করাবেন নাকি শুধু ল বিষয় পড়াবেন? না, আমাদের এই মানে এইখানে যে প্রতিষ্ঠানটা আছে, এখানে হচ্ছে আহ, আপনার এই 10টা সাবজেক্টই পড়ানো হয়। আর আপনার জেনারেল সাবজেক্ট গুলা আমাদের বাংলাদেশ ব্যাংকের এক ভাই আছে, উনি পড়ায় কিছু সাবজেক্ট। একজন বিসিএস একজন ভাই আছেন, উনি পড়ায়। আমিও মানে আমি আমাদের আগের একটা ক্লাসে বাংলা পড়িয়েছিলাম আর কি। তো সবকিছু প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হয় আর কি। প্রত্যেকটা subject? আর ল গুলো তো হচ্ছে এই জুডিশিয়ারিতে যারা আছে, বা মিনিমাম রিকমান্ডেড, বা যারা এখন কন্টিনিউ করতেছে, এরকম টিচারের বাইরে পড়া। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট। আপনাদের যদি এখানে আপনার যারাই আছেন, যে কোনো মানে প্রিপারেশন রিলেটেড যে কোনো প্রশ্ন আপনার আমার কাছে বলেন, সমস্যা নেই। আপনাদের এই সেমিনারটা এই জন্যই রাখা হয়েছে যে এখানে আসলে ওপেন ডিসকাশন হবে। আপনাদের যে বিষয়গুলা মানে মনে হবে যে না, আচ্ছা এটার ভাইয়া, জন্য তো আমাদের আপনার অসুবিধা। হচ্ছে, হ্যাঁ ভাইয়া, জি জি একটা ভাই। কথা ছিল। আপনার হচ্ছে দশটা বিষয় পড়ান, হ্যাঁ? কোন কোন 10টা বিষয় পড়ান? আমি শুরু থেকে শুনি না, তো একটু বলুন। 10টা বিষয় বলতে আমাদের জুডিশিয়ারিতে 10টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হয়, এটাই হচ্ছে জুডিশিয়ারি মেইন হ্যাঁ, হ্যাঁ, সিলেবাস আর কি। তো প্রত্যেকটা সাবজেক্ট হ্যাঁ, আলাদা হ্যাঁ, করে করে পড়ায়, এই আর কি। মানে বাংলা বলতে বাংলাতে পরীক্ষার সব সাবজেক্ট যে বিষয়গুলো আছে, গ্রামার বলেন, লিটারেচার বলেন, আর রিটেন পার্ট বলেন, সবটা এইভাবে আর কি।
সাবজেক্ট ওয়াইজ এক একজন টিচারকে দিয়ে পড়ায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এখন মানে পিলির এই যে আর 2 মাস বা 70 দিন যে সময়টা, ওই সময়ের মধ্যে যে রচনার জন্য বা আহ, সংবিধানের বিভিন্ন অ্যানালাইসিস করে কোয়েশ্চেন যেগুলো আসে ভাইয়া, ওগুলোর জন্য কোনো বুক করবো এখন থেকে সংবিধানের জন্য, নাকি এটা আপাতত? শোনেন, আমি বলি, আপনি আপনি হচ্ছে শুধুমাত্র এই এই যে ভাই কথা বলছে এবারে অন্য একটু মিউট করে রাখেন, এরপরে প্রশ্ন থাকলে। আচ্ছা, তো হচ্ছে আমি যেটা বলতেছিলাম, আপনি পত্রিকার উপর ফোকাস করেন, দেখবেন যে মানে আমার মনে আছে আমার 17তম রিটেনের আগে মোটামুটি প্রায় 2-3টা ফাইল হয়ে গেছিল এই যে পেপার কাটিং। সেগুলোর ম্যাক্সিমাম প্রশ্নই আমি পরীক্ষা হলে কমন পেয়েছি, সেটা রচনা বলেন, সেটা হচ্ছে মানে ভাব সম্প্রসারণ বলেন, সেটা যাই হোক। এর বাইরে আরেকটা বিষয় আমি এখানে একটু বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রতি মাসে আসে এর মাঝখান বরাবর দেখবেন যে একটা দুটা রচনা থাকে, একটা বাংলা একটা ইংরেজিতে, এই দুইটা সবাই কালেক্ট করবেন। একেবারে খুব রিসেন্ট টপিকের উপরে ওরা দুটা রচনা দিয়ে দেয় পয়েন্ট আকারে। ওটা আপনার সাধারণ জ্ঞানের জায়গায় কাজে লাগতে পারে, কিংবা রচনার জায়গায় কাজে লাগতে পারে, বাংলা রচনা বা ইংরেজি রচনা বা সাধারণ জ্ঞানের প্রশ্ন যেখানে কাজে লাগুক, ওটা কোনো না কোনো জায়গায় আপনার কাজে লাগবেই। তো ওইটা হচ্ছে আপনার কালেক্ট করা শুরু করেন। অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানের যে টাইপের প্রশ্ন এখন হচ্ছে, তুই যদি খুব মানে অল পলিটিক্স সম্পর্কে মোটামুটি বোঝে, পত্রিকা যদি বুঝে পড়তে পারে, সে এগুলো লিখে আসতে পারে। এখন আমাদের টার্গেট নিতে হবে, এবার যদি সার্কুলারটাও বড় হইতে পারে, পিলিকে আপনারা সবাই প্রকাশ করেন। আমার ভাই 10 দিনে যদি আপনারা যেতে পারেন, এখানে এখানে অনেকেই থাকে প্রিপারেশনের ক্ষেত্রে, তো তাকে যদি শুধুমাত্র একবার পিলি পাস করে দেওয়া হয় সে জাজ হয়ে যাইতো, কিন্তু পিলিটা পাস করতে পারে না। তো পিলিটাকে আপনারা সবাই প্রকাশ করেন যে আমার 10 দিনের ওই টেস্ট ম্যাচে আমি যাবোই, এরপরে ওখানে ধৈর্য ধরে টুকটুক করে খেলবো আর কি। আর যাদের একাধিকবার প্রিপারেশন আছে, অলরেডি 2-3বার পিলি পাস করে বসে আছেন, তারা হচ্ছে এই সময়টাতে সবকিছুর উপর ফোকাস করে। সমস্যা নেই। কারণ তারা তো জানেন আসলে কিভাবে কি করলে প্রিলিমিনারিতে টাকা সামনে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ম্যাথের জন্য এগুলো ফলো করতে পারি না? আচ্ছা, আমি প্রথমে বলছিলাম যে যেহেতু আমাদের হাতে সময় কম, বিসিএস এর কোশ্চেন ব্যাংকের মধ্যে ওইখানে যে প্রশ্ন ওগুলো তো সলভ করা থাকে, কারণ ওইখানে দেখবেন যে ছোট ছোট ব্যাখ্যা দেওয়া আছে, ওটা আপনার কাজে লাগবে। এটা হলো মানে ওই খুব কম পড়াশোনার একটা অংশ। কিন্তু যদি এখনো সার্কুলার হয় না, মানে 60-65 দিন টাইম আছে, এই ক্ষেত্রে আপনি ওই আপনার 6-7 এর বই, 8 এর বই, এগুলা মূল বই কালেক্ট করে ফেলেন। 6 এর বই দেখবেন খুব কম পড়া, এটা একেবারে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা যদি জায়গা যদি আপনি রিডিং করে ফেলেন, আপনি অনেক কিছু জানবেন। ইভেন এখানে এমনও বিষয় আছে 6 এর বইয়ের প্রথম চ্যাপ্টারে, যে কোন সংখ্যার পিছনে কোন সংখ্যা থাকলে সেটা ভাগ করা যাবে কি না যাবে এটাও বোঝা যায়, যেহেতু আপনার পরীক্ষা হলে ক্যালকুলেটর নেই, যাদের ম্যাথে সমস্যা তারা এই জায়গাগুলোও পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বইতে আছে, কোনটা বিভাজ্য কি বিভাজ্য না, এই টাইপের জিনিসপত্র আছে। এরপরে 7 এর বই যান, 7 এর বই কতটুকু সময় লাগবে, একদিন লাগলো পুরো বইটা শেষ করতে। এরপরে 8 এর বইটা একটু যদি ভালোভাবে করা হয়, 3 বা 4টা রিটেনের প্রশ্ন পড়ে পরীক্ষা থেকে, 8 এর বই থেকে। আর 9 এর বই থেকে বাকি 5-7টা প্রশ্ন পড়ে। সো যেহেতু আমার হাতে সময় আছে, আপনারা একদম মূল বইগুলো করে ফেলেন, তাতে আপনি রিটেনের জন্য সেফ, পিলির জন্য সেফ। আর আমরা কোশ্চেন ব্যাংক গুলো দেখি কেন, ওই একই ম্যাথ শর্ট টেকনিক কিভাবে পিলি হলে মেলাবো এই জন্য। এর বাইরে বাজারে তো অনেক বই আছে, আমাদের ওই জুডিশিয়ারির জন্য একটা বই আছে ম্যাথের, কিন্তু এই বইগুলো না খুব পর্যাপ্ত না। আপনাকে ওই মূল বই কেন্দ্রিক প্রিপারেশন নিলে সেটা রিটেনের জন্য ভালো হবে, পিলির জন্য ভালো হবে আর কি। জ্যামিতিতে প্রশ্ন পড়ে একটা দুটা, এটা 6, 7, 8 এর জ্যামিতি গুলো যদি ওই কন্টেন্ট গুলো পড়া যায়, দেখবেন যে এমনি পারতেছেন। কিন্তু ওই বিষয়গুলো বিভিন্ন গাইড বইতে বিভিন্ন আঙ্গিকে কেউ কমায় দিতে যে ভুল দিতে, তো বেশি দিতে যে আরো বেশি সমস্যা করছে। তো মূল পড়া কিন্তু বইতে। জি, অন্য একজন প্রশ্ন করতেছিলেন, করেন। আর ভাইয়া, যে প্রশ্নগুলো পার্থক্য আকারে আসে সেগুলো আমরা কি সব কেটে লিখবো না অন্য কোনো ভাবে লিখবো? শর্ট কেটে লিখবেন কিনা, শর্ট কেটে লিখলে বা হচ্ছে পয়েন্ট আকারে লিখলে কোনোটাতে যে আপনার নাম্বার কম হবে তা না। আপনি আপনার প্রপার টাইম অনুযায়ী কিভাবে লিখলে আসলে আপনার সময়টা সেভ হবে সেইভাবে লিখতে হবে। অনেকে শর্ট কেটে লিখতে যে অনেক সময় কিল করে ফেলে, সেটাও খুব বেশি গ্রহণযোগ্য না আর কি।
পয়েন্ট আকারেও লেখা যায়, যে আমি ম্যাক্সিমাম প্রশ্ন পয়েন্ট আকারে লিখছি পার্থক্যগুলো, বা দুই একটা প্রশ্ন দেখছি যে এর মধ্যে লেখা কম কিন্তু সফটওয়্যার করে একটু সুন্দর করে দিতে হবে, সেটা সফটওয়্যারে দিয়েছি। এটা আসলে ওই পরীক্ষা হলে ওই সিচুয়েশন আপনাকে ঠিক করে দিবে যে আপনি কিভাবে করবেন, কিন্তু এটা টাইমের খুব বেশি মানে নাম্বারের খুব বেশি ভ্যারি করে না। আচ্ছা, পরে পরে যে প্রশ্ন করবেন করেন। আচ্ছা, বিষয় হলো যে এখনো সার্কুলার কবে নাগাদ আসতে পারে, কারণ এটা তো আসলে পাবলিক প্লেসে এইভাবে বলাও ঠিক না। তবে মানে মোটামুটি যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন যদিও, তারপরে আপনাদের যেটুকু বলি, খুব শর্ট টাইমে সার্কুলারটা হবে। আর এটার সিম্পটম হচ্ছে দুইটা। সেটা হচ্ছে যে আমাদের বিজিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন না, তো স্বাভাবিকভাবে ঢাকা জেলা একজন জেলা দায়রা জজ বা অতিরিক্ত জেলা দায়রা জজকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে ওখানে রাখা হয়। তো ওই পোস্টটা ফাঁকা ছিল, ওনাকে রিসেন্টলি আমাদের একজন স্যারকে নিয়োগ দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে, যিনি পরীক্ষা বিষয়টা দেখেন। সেটাও পরীক্ষা সার্কুলার দেওয়ার একটা সিম্পটম। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই পরীক্ষার সার্কুলার কেন এত দেরি হলো, আপনারা হয়তো জেনে খুবই খুশি হবেন যে এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে জুডিশিয়ারি যে সার্কুলার হবে সেখানে পদসংখ্যা বাড়ানোর জন্য, মানে কয়টা পদে সার্কুলার হবে এটা তো আগে ডিটারমাইন করতে হচ্ছে আপনার ল মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। মূলত পুরো পাওয়ারটা ছিল নির্বাহী বিভাগের হাতে। কিন্তু রিসেন্ট টাইমে একটা বিধিমালা সংশোধন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি মিলে একটা কমিটি করা হবে। তারা আসলে ঠিক করবে যে কতজন বিচারক নিয়োগ দেওয়া হবে, কয়টা সহকারী জজের পদ ফাঁকা আছে, কয়টা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ ফাঁকা আছে, তারাই পদের সংখ্যা ঠিক করবে। এটা কিন্তু আগে কমপ্লিটলি একটা নির্বাহী মানে ব্যক্তিবর্গের হাতে ছিল, তো সেটা এখন প্রধান বিচারপতির নেতৃত্বে এটা জুডিশিয়ারি হাতে চলে গেছে কমপ্লিটলি। এটা একটা। আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এর মধ্যে ঘটে গেছে, সেটা হচ্ছে এখন থেকে আপনার আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব গুলা, তারা 75% অবশ্যই জুডিশিয়ারি থেকে নিতে হবে। সেক্ষেত্রে ধরেন একজন সিনিয়র সচিব জুডিশিয়ারিতে জেলা পর্যায়ে পদমর্যাদায় দেখতে যাবে, এরপরে একজন সহকারী সচিব সে এখান থেকে কত বছর থাকলে যাবে, এরকম একটা বিধিমালা তৈরি করা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব টেকনিক্যাল জায়গা আছে, যেটার কারণে আসলে সার্কুলারটা দেরি হচ্ছিল। যেহেতু এই বিষয়গুলো সবই সমাধান হয়ে গেছে, তো এখন মানে সাপ্লাই আসবে একটা তথ্যগত জায়গা থেকে। আর যদি আপনি মানে কনফিডেন্সিয়াল জায়গা থেকেও ভাবেন, তাও সার্কুলারটা তাড়াতাড়ি হবে আর কি। যাদের মনে করেন যে লাস্ট সেমিস্টার 1-2 মাস বাকি আছে, যদি দেখেন যে সার্কুলার দিয়ে দিচ্ছে, টিচারদের যেমন হোক কনভিন্স করে পরীক্ষা শেষ করা ফেলাবেন, যেহেতু 30-35 দিন টাইম থাকে। আর এটা হচ্ছে ওই মানে আমরা যখন ইউনিভার্সিটি থাকে আমাদের অনেক কিছু মনে হয় টিচারদের সাথে বার্গেনিংয়ে যাবো, ভাই এগুলা কোনো ব্যাপারই না। আপনি আপনার ক্যারিয়ারের জন্য যাচ্ছেন, আপনি তার ওই মানে কোনো অবৈধ দাবি নিয়ে যাচ্ছেন না। আপনাদের মধ্যে থেকে দেখবেন কেউ না কেউ অ্যাফেয়ার দিয়ে জাহাজ হয়ে যাবে। সো যাদের যে ভাই এটা বললেন যে আমাদের শেষ হইতে দেরি হতে পারে, সার্কুলার হইলে যদি 3 মাসও বাকি থাকে, এটা আপনার করে ফেলবে। আমাদের দশম জুডিশিয়ারিতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 জন ভাই অ্যাফেয়ার দিয়ে হয়েছিল। তো ওদের ওই সার্কুলারটা যখন হয় তখন ওদের ওই এক সেমিস্টার শেষে আরেকটা সেমিস্টারও শুরু হয়েছে, একটা মিড টার্ম হয়েছে, আরেকটা মিড টার্ম বাকি ছিল। অর্থাৎ দেখা গেছে পুরো কোর্সে 3 ভাগে 2 ভাগই বাকি। কিন্তু যখন সার্কুলার হলো তখন আমাদের সরকার আলী আক্তার স্যার, আপনারা হয়তো অনেকেই ওনার নাম জেনে থাকবেন, উনি বলছে যে না, আমার ছেলেরা পরীক্ষা দিবে, এরা পরীক্ষা দিবে। যেভাবে টিচারদেরকে ইভেন ফ্রাইডে স্যাটারডে ক্লাস নিচ্ছে, রাতে ক্লাস নিচ্ছে, মানে ক্লাস একটা যা থাকে না, এরপরে ওদেরকে দিল। ওরা 6 জন ওদের ওই ব্যাচ থেকে ওদের চেয়ার দিয়ে যাওয়া হয়েছিল। আমি তো এটা আমার ইউনিভার্সিটির গল্প বলতেছি, আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিতে একই রকম গল্প আছে। তো যারা এই মার্জিন পয়েন্টে দাঁড়ায় আছেন, তারা যেমনি হোক দেন দরবার দয়া করে ভিসির কাছে চলে যাবে, তো স্যার আপনি ব্যবস্থা করে দেন, আমরা পরীক্ষা দিব। স্যার নেক্সট ইয়ারও কি পিছানোর সম্ভাবনা আছে এরকম? পরীক্ষার সম্ভাবনা নাকি কোনটা? এই যে জি, এই সার্কুলার যে যে দেরি এবার হচ্ছে না, সার্কুলার জি, কতদিনের জি। মধ্যে দিবে এটা? না এটা তো না, না, এটা তো একটা বিশেষ না, না নেক্সট না ইয়ার। উনি
আচ্ছা 19তম এক্সামটাও কি পিছানোর না, কথা শোনা যাচ্ছে না? এটা হলো যে আপনার স্বাভাবিক সময় বা মানে ভাইয়া আপনার কথাগুলো মানে আটকাচ্ছে। আমি বলছি যে রেজাল্ট পাবলিশ হওয়ার প্রায় 6 মাসের মধ্যে সার্কুলার হয় না এমন কখনোই হয়নি। কিন্তু এইবার কেন হলো, এটা হচ্ছে যে যেহেতু কিছু সংস্কার প্রয়োজন ছিল, সেই জায়গা হওয়ার কারণেই এই দেরিটা হলো আর কি। তো আগামীতে এত দেরি হবে সেই সম্ভাবনাও, কিন্তু আসলে ভবিষ্যতে এরকম ধরনের আরো কোনো সিচুয়েশন আসবে কিনা সেটা তো অন্য ইস্যু, কিন্তু জুডিশিয়ারি ভিতরকার দিককার জন্য দেরিটা অন্তত হবে না, এটা আশা করি। অনুমানিক ভাইয়া কয়দিনের ভিতর দিতে পারে? ভাই এই কথা তো মানে খুব তাড়াতাড়ি আপনারা সার্কুলার পাবেন, আপনারা পড়াশোনা করতে থাকেন, কিন্তু হয়তো এই মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, না আপনি অনুমান করতেছেন তো সেজন্য জিজ্ঞেস করলাম ভাইয়া। না আমি থ্যাংক ইউ। আমি 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 সোর্সটা বলতেছি না, আমি অনুমান করেও কথা বলতেছি না, হ্যাঁ কিন্তু পাবলিকলি এইভাবে বলতে চাচ্ছি না। ভাইয়া, সমস্যা নাই, এমনি জিজ্ঞেস করলাম আপনার অনুমানটা, ওভাবে না, সিরিয়াস না। পরীক্ষায় সার্কুলার এই মাসে হয়ে যাবে, আপনারা হচ্ছে এ করেন, আপনারা মানে শুরু করে দেন পড়াশোনাটা। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, আপনারা তাহলে আমরা কোশ্চেন পর্বটা শেষ করে দিচ্ছি আর কি, আপনারা কারো কোনো কিছু জিজ্ঞেস না থাকে। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি মোটের উপর বিষয়গুলো বলি, তো সেটা হচ্ছে যে কোন কোন আমি শুরুতেই আবার একটু বলে দিই যে আপনারা আগামীকাল থেকেই সবাই অন্তত মডেল টেস্ট দেওয়া শুরু করবেন, এটা হচ্ছে আপনার মেইন কাজ। আগামীকাল থেকে আপনারা পত্রিকা পড়া শুরু করবেন, এটা আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এরপরে ছোট আইনগুলোর উপর ফোকাস করবেন, তারপরে ছোট আইনগুলো আপনারা পড়ার টেবিলের আশেপাশে ছোট ছোট এক খাতার মধ্যে টাইটেল গুলা লিখে ডায়েরি মানে টেবিলের চারিপাশে মেরে রাখবেন। ছোট ছোট আইনগুলা আপনি যে যে রুমে থাকেন বা যেখানে পড়েন এ করবেন, ছোট ছোট নোট করে মোবাইলে ছবি তুলে রেখে দিবেন। মানে মূল আইনটা তো ছোট হইলেও তো মূল আইনের মধ্যেও তো অনেক পড়া থাকে, ওটাকে আবার আরো ছোট করে ফেলেন যেভাবে আপনার মনে রাখতে পারেন, এটা আপনারা করেন। এর বাইরে হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর আপনারা প্রচন্ড রকম গুরুত্ব দেন, যাতে করে এই বিষয়গুলো কোনোভাবেই মিস না হয় আর কি। এরপরে আপনারা হচ্ছে ওই বাংলা ইংরেজি মুখস্থ যে বিষয়গুলো এটার উপরও আহ, মানে একটু সময় বের করে করে লিটারেচারের পার্টটা, তারপরে হচ্ছে আপনার ওই মেমোরাইজিং যে বিষয়গুলো আছে সেগুলোর উপর একটু গুরুত্ব দিতে হবে। আহ, আরেকটা বিষয় আমি তো ভুলে গিয়েছিলাম, ওই যে প্রফেসরের যে অনেক বড় একটা জব সলিউশন আছে এটা না, কিন্তু এআই ভিত্তিক দেখবেন যে প্রফেসর বা অন্যান্য প্রকাশনী জব সলিউশন বেরোয় এআই ভিত্তিক। ওইখানে 24 সালের বা হচ্ছে অলরেডি এই বছরের মাঝখান বরাবর একটা বেরোয়েছে, শুরু থেকে এই পর্যন্ত। আর জানুয়ারিতে সেটা বের হয়, প্রিভিয়াস ইয়ারে সকল করছেন। ওইখানে ওই টাইপের প্রশ্ন আমাদের জুডিশিয়ারিতে আসে না, কিন্তু ওইখানে আইসিটি বাংলা ইংরেজি বা আপনার বিজ্ঞানের যে অংশগুলো থাকে সেটার ব্যাখ্যা বা সেখানে ছোট ছোট কিছু টেকনিক, ছোট টেকনিক বা বিভিন্ন ছন্দ কৌশলে ইনফরমেশন উপস্থাপনা, এটা আমাদের প্রিলিমিনারি ক্ষেত্রে বা এটা মনে রাখার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এআই ভিত্তিক যে প্রফেসরের যে ডকুমেন্টস বেরোয় আপনার এটাও একটু আপনাদের টেবিলে রাখিয়েন। এরপরে জেনারেল প্রিপারেশনের জন্য আপনারা চাইলে, আমি আমার কাছে ভালো মনে হয়েছে, আপনার কাছে নাও হতে পারে, আপনারা প্রিসেপ্টাস প্রকাশনের একটা ডাইজেস্ট আছে। তো এখন রিসেন্ট যেটা বাজারে আছে 47 বা 48 নম্বর জন্য,
সেটা হচ্ছে আপনারা চাইলে একটু দেখতে পারেন ওইখানকার বাংলা ইংরেজির যে বিষয়গুলো আছে, ওই যে আমি যেগুলোর কথা বলতেছিলাম, বাগধারা বা এক কথা প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ বা রেডিয়াম ফ্রেজ, আপনার প্রিপোজিশন, এই যে মেমোরাইজিং যে বিষয়গুলো, বা ওইখানকার ভূগোলের অংশটাও ভালো, ইভেন বিজ্ঞানের অংশটাও বেশ ভালো আর কি। তো এই বিষয়গুলো পড়ার জন্য ইভেন ওটার পিছনে কিছু ম্যাথ দেওয়া আছে, ছোট ছোট ম্যাথ, খুব ছোট ছোট টেকনিকে করা, সেটাও আমাদের পিলির জন্য খুবই হেল্পফুল হয়। তো চাইলে আপনারা এই বইটাও আপনাদের কাছে রাখতে পারেন, প্রিসেপ্টার্স প্রকাশনী ডাইজেস্টটা, এটাও বেশ উপকারী হয়। এরপরে আপনারা যেহেতু এখনো সার্কুলার হয় নাই, সার্কুলার না হওয়া পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের উপর একটু বেশি গুরুত্ব দেন, মানে স্থায়ী পড়াশোনার উপর। অর্থাৎ ক্লাস 8-9 এর বিজ্ঞান বইটা একটু দেখেন এর মধ্যে শেষ করে ফেলতে পারেন কিনা। কারণ এটা পড়ার পরে যখন আপনি কোশ্চেন সলভ যাবেন বা ওই যে ডাইজেস্ট রিলেটেড শর্ট শর্ট পড়ার দিকে যাবেন, তখন দেখবেন যে আপনার বেশ ভালো লাগবে যে আপনি স্থায়ী জায়গাগুলোতে পড়ে আছেন। আমাদের কিন্তু এখন বিজ্ঞানের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এখন আর 2 মার্কের প্রশ্ন থাকে না, এখন 5 মার্কের প্রশ্ন পড়ে। সেটাও দেখা গেছে এবারও যে 10টা প্রশ্ন ছিল তার 6টা একদম সরাসরি ক্লাস 9 এর সাধারণ বিজ্ঞান বই থেকে পড়ছে। সো 8-9 এর বিজ্ঞান বইটাও পড়ে ফেলতে পারলে এই প্রশ্নগুলো আপনাদের খুব কাজে আসবে আর কি। এরপরে তো আপনার ইসের কথা বললাম, ছোট ছোট আইনগুলোর কথাও বললাম। তো এইগুলো মোটামুটি আমার কথাবার্তা ছিল। আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আরেকবার একটু রিকল করাই যে আমাদের যে আইনগুলো এখন সংশোধন হচ্ছে, যেটা কিনা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, সেগুলোর উপর আপনার নজরদারিতে রাখবেন আর কি। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। আপনাদের যদি আর নতুন করে কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এটা শেষ করে দিব আর কি। আর আপনারা যদি এখানে আমাদের মানে ভর্তি সংক্রান্ত বা অন্যরকম অন্য কোনো বিষয়ে যদি আপনারা প্রথমে, আমাদের অ্যাডমিন আছে যিনি আপনাদের সাথে কানেক্ট করবে, ওনার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, যারা আমরা নতুন যারা এখানে কানেক্ট হচ্ছে। ম্যাক্সিমাম যদিও অনেকে আমাদের পুরাতন ভাই বোনরাই যুক্ত হয়েছে। তো এটা আসলে ওই অর্থে মানে মানে আমরা যতই যেটা বলি, আমাদের কিন্তু এগুলো পরামর্শ, কিন্তু অন ফিল্ডে কাজটা আপনাকেই করতে হবে। আমরা হয়তো আপনাকে কিছু কৌশল ধরিয়ে দিতে পারি বা বলতে পারি যে এইভাবে, কিন্তু আসলে আগামী 30 দিন বা আগামী 60 দিন পরে পিড়িতে আসতে হলে যে কঠোর পরিশ্রমটা, এই পরিশ্রমটা কিন্তু আপনাকেই করতে হবে। এই পরিশ্রম কিন্তু আমি বা কোচিং সেন্টার কেউ আপনাকে করে দিবে না। হয়তো আপনার ভুল কৌশল থাকলে সেই কৌশলটাকে ভেঙে দিতে পারে, কিন্তু মূল পরিশ্রমটা আপনাদেরই করতে হবে। তো আপনারা সেভাবেই মনস্থির করে পড়াশোনা করেন, যে যে ধর্মে বিশ্বাস করেন, সেই মানে নিজেদের মানে প্রার্থনার যে জায়গাটা সেটা কন্টিনিউ করেন, দেখবেন যে আসলে এই কঠিন পথটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আপনাদের যদি আর পাতলা কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সেই মুহূর্তে শেষ করে দিতে চাচ্ছি আর কি। তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।